আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর কচিকাচারা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ক্লাস হিসেবে আমরা আজকে বিজিএস চ্যাপ্টার 6 এর ক্লাস নিয়ে আমি এসেছি। সাইফুল ইসলাম রাসেল স্যার, তোমাদের সবাইকে ক্লাসটাতে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের আজকের ক্লাসের টপিক হলো অধ্যায় 6 এর বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। তো এই অধ্যায়টা কিছু টার্ম আছে তোমাদের কাছে অনেক কঠিন লাগে, তোমরা বুঝতে একটু অসুবিধা হয়। তো দ্যাটস ওয়াই এই ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করতেছি ক্লাসটা তোমরা এনজয় করবে। এবং আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র অধ্যায় 6 না, একটা ক্লাসে তোমরা অধ্যায় 6, 7 এবং 8 এর ক্লাস পেয়ে যাবা। তো শুরুতে আমি ক্লাস 6 দিয়ে অধ্যায় 6 দিয়ে ক্লাসটা শুরু করছি। তাহলে দেখো, আমাদের অধ্যায় 6টার নাম ছিল সাংস্কৃতিক পরিবর্তন। মানে বাংলাদেশের সাংস্কৃতিক কি কি পরিবর্তন হচ্ছে, আমাদের সংস্কৃতিতে কি কি পরিবর্তন আসতেছে সেটাই, এবং কিভাবে পরিবর্তন হচ্ছে সেটাই চ্যাপ্টারের মূল বিষয়। তাহলে আমরা যদি প্রথমেই দেখি মূল বিষয়টা, আমরা যদি জানতে চাই সংস্কৃতি কাকে বলে, এই ধরনের প্রশ্ন যদি আমরা জ্ঞানমূলকে দেখতে পাই তখন আমরা কিভাবে অ্যান্সার লিখব। তাহলে এখানে আমরা যদি দেখি সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের জ্ঞানমূলকে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসে তখন তোমরা কি লিখবা? সংস্কৃতি হলো সাধারণ মানুষের জীবন যাপনের ধরন, দ্য ওয়ে অফ লাইফ, যেভাবে আমরা আমাদের জীবন যাপন করে থাকি, যেইভাবে আমরা বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি, যেইভাবে আমরা যেই ধরনের পোশাক আমরা পরি, যেই ধরনের খাবার খাই, যেই ধরনের আচার অনুষ্ঠান পালন করি, যেই ধরনের ধর্ম বিশ্বাস আমাদের আছে, এই সব কিছুর একটা সম্মিলিত একটা সামষ্টিক রূপকে আমরা সংস্কৃতি বলি। ঠিক আছে? তাহলে সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বুঝি। জীবনযাপনের ধারা মানে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে পুরোপুরি আমাদের জীবনযাপনের ধারা, আমরা কিভাবে জীবনযাপন করি তার সবগুলোকে আমরা যুক্ত করলে সংস্কৃতি হয়। তো সংস্কৃতি কিন্তু দুই প্রকার। আমাদের সংস্কৃতির যত উপাদান আছে, কিছু উপাদান চোখে দেখা যায় সংস্কৃতির উপাদান, যেমন পোশাক। আমরা কি ধরনের পোশাক পরি, আমাদের সংস্কৃতি কি ধরনের পোশাক, খাদ্য বা প্রযুক্তি, এগুলোকে আমরা চোখে দেখতে পাই। তো এই ধরনের উপাদানকে আমরা বলি বস্তুবাচক উপাদান, যেটাকে চোখে দেখা যায়, দৃশ্যমান। ঠিক আছে? আবার এরকম অদৃশ্য কিছু উপাদান আছে, যেমন মানুষের বিশ্বাস, ধর্ম বিশ্বাস, এই বিশ্বাসটা একটা অদৃশ্য। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো বস্তুগত সংস্কৃতি এবং আরেকটা হলো অবস্তুগত সংস্কৃতি। ঠিক আছে? বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। তাহলে দেখো, আমাদের ঘর বাড়ি একটা সংস্কৃতির বড় অংশ, যে তুমি কেমন ঘর বাড়িতে বসবাস করো। তুমি যদি জাপানে যাও, সেখানকার ঘর বাড়ির প্যাটার্ন এবং বাংলাদেশের রুরাল এরিয়া মানে গ্রামীণ এরিয়াতে ঘর বাড়ির প্যাটার্ন একরকম না, আবার শহর একরকম না, আবার বাংলাদেশের বিভিন্ন জেলার ঘর বাড়ির প্যাটার্ন কিন্তু একরকম না। এবং তৈজসপত্র মানে হাড়ি পাতিল, আসবাবপত্র, উৎপাদনের হাতিয়ার, তুমি কি দিয়ে উৎপাদন করছো, এগুলো হলো বস্তুগত সংস্কৃতি। ঠিক আছে? ঠিক একইভাবে অবস্তুগত সংস্কৃতি হলো ব্যক্তির চিন্তা ভাবনা, জ্ঞান, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা। তাহলে এইগুলোকে আমরা বলছি অবস্তুগত উপাদান, মানে যেগুলোকে চোখে দেখা যায় না, অদৃশ্য। ঠিক আছে? তাহলে অবস্তুগত কি? অদৃশ্য, চোখে দেখা যায় না, এগুলো মানুষের বিশ্বাস বা তার আচরণে ফুটে ওঠে। এবং এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি এই যে বস্তুগত সংস্কৃতি, যেটা বস্তুগতটা কিন্তু দৃশ্যমান। ঠিক আছে? বস্তুগতটা কি? দৃশ্যমান। ঠিক আছে? তাহলে এটা কি? এটা হলো দৃশ্যমান, চোখে দেখা যায়। ওকে? তাহলে দেখো, আমরা এখানে সংস্কৃতি কাকে বলে এবং সংস্কৃতি দুই ধরনের উপাদান বা দুইটা ভাগ আমরা দেখতে পাচ্ছি, বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি। এবং এরপরে যদি আমরা যাই, আমাদের এইখানে দেখো টাইটেলটা দেখো, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। ঠিক আছে? এই উন্নয়ন কথাটা আমরা অনেক বেশি শুনে থাকি। উন্নয়ন, হ্যাঁ, এই উন্নয়ন জিনিসটা আমরা অনেক বেশি শুনে থাকি। উন্নয়ন কাকে বলে? উন্নয়ন মানে কিন্তু মনে করবা, উন্নয়ন একটা পরিবর্তন, উন্নয়নকে একটা পরিবর্তন, একটা চেঞ্জ। কিন্তু চেঞ্জটা যদি ইফেক্টিভ এন্ড পজিটিভ হয়, ইতিবাচক হয়, এবং যেই পরিবর্তনটা আমরা কাঙ্ক্ষিত, হ্যাঁ, আমরা মন থেকে চাই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাকে আমরা উন্নয়ন বলি। তাহলে উন্নয়ন বলতে আমরা কি বুঝি? উন্নয়ন বলতে আমরা বুঝি
কাঙ্ক্ষিত পরিবর্তন। তাহলে সমাজের মানুষের জীবন মানের কাঙ্ক্ষিত পরিবর্তনকে উন্নয়ন বলা হয়। তাহলে উন্নয়ন কাকে বলে? সমাজের মানুষের জীবন মানের পরিবর্তন। ঠিক আছে, সমাজের মানুষের জীবন মানের পরিবর্তন। ঠিক আছে, জীবন মানের কাঙ্ক্ষিত পরিবর্তনকে উন্নয়ন বলা হয়। তো এখন উন্নয়নের কতগুলো বৈশিষ্ট্য আছে বা পরিবর্তনের কতগুলো বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো যে সমাজের দুইটা যে সংস্কৃতির উপাদান আছে, একটা হলো বস্তুগত উপাদান আর একটা অবস্তুগত উপাদান। তো বস্তুগত উপাদানটার পরিবর্তনটা খুব দ্রুত হতে পারে। যেমন তোমার হাতে ফোন ছিল না, তুমি পরীক্ষায় A+ পাওয়ার পরে তোমার বাবা তোমাকে একটা ফোন গিফট করতে পারে। তো এই যে ফোন পাওয়ার পরে তোমার জীবনযাত্রা ফোনের উপর নির্ভরশীল হয়ে যেতে পারে। তখন তুমি সবকিছু এই মোবাইল ফোনকে কেন্দ্র করে তোমার জীবনটা গড়ে ওঠে। পড়াশোনা ভালো লাগে না, মোবাইল ফোন চালাইতে বেশি ভালো লাগবে, তুমি ফেসবুক চালাবা, টিকটক করবা। ঠিক আছে, পড়াশোনায় গোল্লা খাবা। তো এই যে প্রসেসটা যাচ্ছে, এটা হলো মানুষের বস্তুগত পরিবর্তন। তাহলে সংস্কৃতিতে যখন তুমি নতুন নতুন টেকনোলজি নিয়ে আসো বা তোমার আচরণটাকে পরিবর্তন করো, বিশেষ করে পোশাককে পরিবর্তন করো বা খাদ্য অভ্যাসকে পরিবর্তন করো বা বাসস্থানের স্থানটাকে পরিবর্তন করো, সেটাকে আমরা বলি বস্তুগত উপাদানের পরিবর্তন। তাহলে বলছে বস্তুগত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি অত দ্রুত পরিবর্তন হয় না। মানুষের কালচার, মানুষের সংস্কৃতি, বিশ্বাসকে পরিবর্তন করানো অনেক অনেক কঠিন একটা কাজ, অনেক কঠিন। এবং সেটাকে যদি মানুষ আঘাত করে তখন কিন্তু সেটা কিন্তু মানুষ এনকাউন্টার করে, কালচার এনকাউন্টার করে। হ্যাঁ, তুমি একটা মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে তুমি একটা কথা বলবা, দেখবা যে সেখানে মারামারি, দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাবে। তাহলে এটা বড় একটা বৈশিষ্ট্য যে বস্তুগত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। তার ফলে দেখো এই দুইটা যখন পরিবর্তন হচ্ছে না, তখন যারা বস্তুগত পরিবর্তনটা করে ফেললো তখন তারা অনেক হাই উপর উঠে গেল, কিন্তু তার অবস্তুগত পরিবর্তনটা অনেক নিচে রয়ে গেল। তখন একটা কি দেখা যাচ্ছে? ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে, তাই না? একটা অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। তো সেইটা বলছে, দেখো সামাজিক পরিবর্তনের এই অসমতা সমাজে মাঝে মাঝে সমস্যা তৈরি করে এবং উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। যেমন আমি তোমাকে বলি যে মনে করো যে তোমার এলাকায় কখনো রেলগাড়ি ছিল না, ট্রেন ছিল না, তখন গভর্নমেন্ট কি করলো? সেখানে রেল লাইন স্থাপন করলো এবং সেখানে ট্রেন আসলো। তো ট্রেনে চলাচল করতেছো, ঠিক আছে? তো এটা কি পরিবর্তন হইলো? এটা বস্তুগত পরিবর্তন হইলো। কিন্তু আগের মানুষ যারা ট্রেনে চলাচল করতে অভ্যস্ত না, তাদের ধ্যান ধারণা পরিবর্তন হয় নাই। তারা মনে করলো যে ট্রেনে যদি চলো তোমার শরীর খারাপ হবে, এই কথাটা তারা মনে করে। তখন তারা কি করবে? ট্রেনে উঠবে না। তাহলে দেখো এখানে একটা বস্তুগত পরিবর্তন হলো, কিন্তু অবস্তুগত বা মানুষের ধ্যান ধারণা বা জ্ঞানের পরিবর্তন হয় নাই। যার ফলে কি হয়েছে? উন্নয়নটাকে তারা গ্রহণ করবে না, উন্নয়নটাকে তারা রিজেক্ট করবে। ঠিক আছে, ঠিক একই রকম মোবাইল ফোন হইতে পারে যে তুমি একটা মোবাইল ফোন পেয়েছো, কিন্তু মোবাইল ফোনের তো দুইটা দিকে আছে, ইতিবাচক এবং নেতিবাচক, দুইটা দিকে আছে। কিন্তু সমাজের মানুষ যদি মনে করে যে মোবাইল ফোনে তুমি খারাপ হয়ে যাবা, তখন তোমাকে মোবাইল ফোনটা ইউজ করতে দিবে না। তখন কি হবে? তোমার এই যে উন্নয়নটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না। তাহলে দেখো এই যে সাংস্কৃতিক পরিবর্তনের যে একটা অসমতা যদি থাকে, মানে বস্তুগত এবং অবস্তুগত যদি একসাথে পরিবর্তন না হয়, তখন উন্নয়ন হবে না। তাহলে উন্নয়ন হতে হলে প্রযুক্তির সাথে সাথে মানুষের ধ্যান ধারণা, জ্ঞান, বুদ্ধি, চিন্তা, ভাবনা, এটারও পরিবর্তন হতে হবে। দুইটা একসাথে উন্নয়ন হতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে? যে সাংস্কৃতিক পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের একটা বৈষম্য, একটা বৈশিষ্ট্য। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দেখো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো নাম্বার 2, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়। তাহলে আমি মানুষের জীবন মান যে আমি পরিবর্তন করব, তার আগে কি আমার মানুষের মৌলিক চাহিদার দিকে ফোকাস দিতে হবে না? তার মৌলিক চাহিদার দিকে তো ফোকাস দিতে হবে, তাই না? যে মৌলিক চাহিদা কি কি, মৌলিক চাহিদা কি কি? তাহলে তুমি যদি উন্নয়ন করতে চাও, সবার আগে তোমাকে কি করতে হবে? পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হবে, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হবে। তাহলে খাদ্যটাকে ঠিক করতে হবে সবার আগে, খাদ্য। তারপরে দেখবা যখন মানুষের হাতে কিছু টাকা পয়সা আসে, সে ভালো পোশাক পরা শুরু করে, বস্ত্র, তাই না? তারপরে কি করে? সে ভালো বাসস্থানে থাকা শুরু করে, ভালো বাসাটাকে চেঞ্জ করে, তাই না? বাসাটাকে চেঞ্জ করে।
এরপরে তারপরে কি করে সে, দেখো সে তার সন্তানদেরকে বা নিজে শিক্ষা গ্রহণ করে এবং তারপরে নিজে ভালো চিকিৎসার ব্যবস্থা করে। তাহলে দেখো সবার প্রথমে এই 5টা জিনিসের উন্নয়ন আগে হবে, এই 5টা জিনিসের ইতিবাচক পরিবর্তন, এই 5টা জিনিসের ইতিবাচক পরিবর্তন আগে ঘটতে হবে। ঠিক আছে, এই 5টা জিনিসের ইতিবাচক পরিবর্তন আগে ঘটতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়। এটা একটা বড় বিষয়, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে এবং এইভাবে সামাজিক পরিবর্তনটা ঘটে। তারপরে গিয়ে তুমি যখন মৌলিক চাহিদা তখন পূরণ হবে, তারপরে গিয়ে তুমি কি করবা, তোমার আরো ভালো থাকার জন্য, আর একটু অভিজাত ভাবে লাইফ লিড করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, তখন হয়তো মানুষজন গাড়ি কিনবে, তারপরে মানুষজন কম্পিউটার ব্যবহার করবে, মানে এইভাবে আস্তে আস্তে তার লাইফটা পরিবর্তন হতে থাকবে। এইটা উন্নয়নের বা পরিবর্তনের একটা বড় দিক। ঠিক আছে, পরিবর্তনের আরেকটা বৈশিষ্ট্য হলো যে পরিবর্তন সবসময় একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। মানে পরিবর্তন সবসময় ইতিবাচক পরিবর্তন হয় না, মানে একদম গ্রাফটা, পরিবর্তনের গ্রাফ সবসময় এইভাবে না, পরিবর্তনের গ্রাফ সবসময় এইভাবে উঠতে থাকে না। পরিবর্তন কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে, কখনো পজিটিভ, কখনো স্থির থাকতে পারে, আবার পরিবর্তন এভাবে হতে পারে, কখনো একদম ডাউনফল হতে পারে। মানে পরিবর্তন কিন্তু সবসময় বক্রগতিতে চলতে থাকে। তো সাংস্কৃতিক পরিবর্তন নিচের দিকেও যেতে পারে, নিম্ন গতিতেও হতে পারে। মানে হঠাৎ করে সমাজের মানুষের চিন্তা চেতনা পাল্টে গেল, তারা অনেক বেশি কুসংস্কার আচ্ছন্ন হয়ে গেল, তখন কি হবে, এই পরিবর্তনটা হ্রাস পাবে। বা সমাজে দুর্নীতি অনেক বেশি বেড়ে গেল, তখন কি হবে, এই পরিবর্তনটা নিম্ন গতিতে হবে, তখন নেতিবাচক পরিবর্তন হবে। কারণ উপরের দিকের পরিবর্তনকে আমরা বলি ইতিবাচক পরিবর্তন। উপরের দিকে যে পরিবর্তন হয় সেটা হলো ইতিবাচক, পজিটিভ, সেটা কি পজিটিভ। আর নিচের দিকে হলো নেগেটিভ, নেগেটিভটাকে আমরা কি বলি, নেগেটিভটাকে আমরা বলি নেতিবাচক পরিবর্তন, নেতিবাচক পরিবর্তন। ঠিক আছে, তাহলে কি বলছে, দেখো উন্নয়ন বলতে আমরা সবসময় এই ইতিবাচক পরিবর্তনটাকে বুঝি, এই নেতিবাচক পরিবর্তনটা কিন্তু উন্নয়ন না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইখানে 3 নম্বর বৈশিষ্ট্য কি, যে পরিবর্তন সবসময় সরল রেখায় ঊর্ধ্বগতিতে যায় না। সব সময় পরিবর্তন সকল সময় একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে যায় না, মাঝে মাঝে নিম্ন গতিতে যায়। এবং ঊর্ধ্বগতি এবং নিম্ন গতি দুইটাই হলো পরিবর্তন। কিন্তু উন্নয়ন কি, উন্নয়ন হলো ইতিবাচক পরিবর্তন। সংস্কৃতির উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন। যেমন বলছে আকাশ সংস্কৃতি, আকাশ সংস্কৃতি বলতে কি বোঝায় তোমরা জানো? আকাশ সংস্কৃতি হলো স্যাটেলাইট। আকাশ সংস্কৃতি বলতে বোঝানো হয়েছে স্যাটেলাইট টেলিভিশন বা ডিশ, বুঝছো? তাহলে স্যাটেলাইট দিয়ে যে উন্নয়নটা হচ্ছে, যে পরিবর্তনটা হচ্ছে, সেটা অনেকে গ্রহণ করে না, তাই না? তাহলে দেখো স্যাটেলাইটের প্রভাবে আমাদের সংস্কৃতির ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের পরিবর্তন হচ্ছে। তাহলে উন্নয়ন কি, শুধুমাত্র ইতিবাচক, পজিটিভ চেঞ্জটাকে আমরা উন্নয়ন বলে থাকি। তারপরে আসো আমরা যদি 4 নম্বর পয়েন্টটা দেখি, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন দুটি সময়ের মাত্রার সাথে সংগঠিত হয়। সময় দিতে হবে, টাইম উইল হিল এভরিথিং, তাই না? তাহলে দেখো বিষয়টা কি, যে সময়ের মাত্রা লাগবে, এটা পরিবর্তনের একটা বৈশিষ্ট্য। মানে যুগটাকে চেঞ্জ করতে দিতে হবে, রাতারাতি পরিবর্তন হয় না, পরিবর্তন রাতারাতি হয় না, ধারাবাহিকভাবে হয়। তাহলে মূল বিষয়টা কি বুঝতে পারছো? এটার মূল বিষয় হলো পরিবর্তন রাতারাতি হয় না, পরিবর্তন রাতারাতি হয় না। যেমন আমি তোমাকে বলি, তুমি মনে করো পড়াশোনা করো না, পড়াশোনা তোমার ভালো লাগে না, একদম ভালো লাগে না পড়াশোনা, ঠিক আছে? তোমার বাবা মা এটা নিয়ে অনেক চিন্তিত, তারা তোমাকে একদিন রাতে বসে তোমাকে বুঝাইলো পড়াশোনার গুরুত্ব কি, তোমাকে বুঝাইলো যে বাবা তুমি যে পড়াশোনা করো না, তোমার লাইফে তো এই সমস্যা তুমি ফেস করবা, আর যদি পড়াশোনা করো তোমার লাইফটা এত সুন্দর হবে, তোমাকে বোঝালো। কিন্তু তুমি পরদিন সকালে উঠে দেখা গেল যেমনটা ছিল তেমনটাই আছো। কারণ পরিবর্তন রাতারাতি হয় না, পরিবর্তনটা ধীরে ধীরে হয়, সময় প্রয়োজন আছে পরিবর্তনের। তো নিজেকে সেই সময়টা দিয়ে পরিবর্তন করতে হয়। তো এইরকম যে কোনো চেঞ্জ আসতে হলে সেটা সময় হতে হয়। আজকে রাতে সমাজ একরকম, কালকে সকালে সমাজটা পরিবর্তন হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তাহলে দেখো, এই যে দেখো আমরা বলছি যে
পুরাতন পাথর যুগ বা প্রস্তর যুগ, তারপরে দেখো আমাদের এখানে শিল্প যে বিপ্লব হচ্ছে, এইভাবে যে উন্নয়ন হচ্ছে, তাহলে এই উন্নয়নটার জন্য একটা সময়ের প্রয়োজন। ঠিক আছে, তাহলে কি বলছে, সাংস্কৃতিক উন্নয়ন হলো সাংস্কৃতিক পরিবর্তন। ওকে, তো এরপরে যদি আসো আমরা নাম্বার 5-এ যাই, উন্নয়ন হলো পাশ্চাত্যের কাঠামো অনুযায়ী সমাজে একই রকম পরিবর্তন, এটা কিন্তু ইতিবাচক পরিবর্তন না। এই ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। শোনো, আমরা কি সবসময় কি করি, ইউরোপকে ফলো করি, তাই না? ইউরোপকে ফলো করি না, যে ইউরোপের মতো আমাদের জীবনযাপন হবে বা আমেরিকার মতো আমাদের জীবনযাপন হবে, ইউরোপ আমেরিকাকে আমরা ফলো করি। হ্যাঁ, তো এদেরকে বলা হয় ওয়েস্টার্ন লাইফস্টাইল, ওয়েস্টার্ন। তো আমরা সবসময় কি করি, এই ওয়েস্টার্ন লাইফস্টাইলকে ফলো করতে চাই, ওয়েস্টার্ন লাইফস্টাইলকে, এবং মনে করি ওদের মতো লাইফস্টাইল হলে মনে হয় আমাদের উন্নত হচ্ছে। তো এটাই বলছে যে পাশ্চাত্যের কাঠামো বা ওদের মন মতো যদি আমরা উন্নয়ন করি, সেটা সবসময় ইতিবাচক পরিবর্তন না, সেটা পরিবর্তন না। দেখো, সমাজের সকল মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন না হয়ে তখন কি হবে, শুধুমাত্র যারা সমাজের রিচ, বুঝছো, যাদের অনেক সম্পদ আছে তাদের পরিবর্তন হবে। এই কথাটা অনেক সময় বলা হয় যে ওয়েস্টার্ন কালচারটাকে যদি আমরা ফলো করি, ওদের মতো হতে চাই, তখন সমাজের সকলের জীবনযাত্রার পরিবর্তন হবে না, এটা একটা সমালোচনা করা হয়। ঠিক আছে, তাহলে পরিবর্তন হতে হলে, কিছু মানুষের পরিবর্তন হলে সেটা পরিবর্তন না, উন্নয়ন না। উন্নয়ন হতে হলে সমাজের সকল শ্রেণীর মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন আসতে হবে, তখনই মাত্র সেটাকে আমরা উন্নয়ন বলতে পারবো। ঠিক আছে, তো এরপরে কি বলছে দেখো, এখন আমরা দেখছি উন্নয়নের জন্য কিছু টার্ম আছে, এই টার্মগুলো কিভাবে উন্নয়নের দিক বলা হয় এগুলোকে, যে কিভাবে উন্নয়ন সংঘটিত হয়। তো এই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমে কি বলছে, সাংস্কৃতিক ব্যাপ্তি। দেখো প্রথমটা হলো সাংস্কৃতিক ব্যাপ্তি, এই পরিবর্তনের একটা দিক। হ্যাঁ, তাহলে দেখো সাধারণত দুটি সমাজের সংস্কৃতি একে অপরের প্রভাবে এসে একে অপরকে প্রভাবিত করে। যেমন মনে করো যে তোমরা দুইজন রুমমেট আছো, দুইজন রুমমেট আছে একসাথে, দুইজন রুমমেট আছে, তো এরা কি করতেছে, একই রুমে থাকতেছে, ব্যাচেলর। ঠিক আছে, তো তখন কি হবে জানো, একজন মনে করো বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের লোক, রয়্যাল ডিস্ট্রিক্টের লোক নোয়াখালী, আরেকটা রয়্যাল ডিস্ট্রিক্ট হলো বরিশাল, আরেকজন লোক মনে করো বাংলাদেশের বরিশাল অঞ্চলের লোক। ঠিক আছে, বরিশাল অঞ্চলের লোক, তাহলে একদম দুইজনের মধ্যে অনেক আচরণ ভিন্ন আছে। তো এই দুইজন বন্ধু যখন একসাথে থাকবে, তখন দেখা যাবে এই বরিশালের লোক নোয়াখালীর কিছু কালচার গ্রহণ করতেছে, আবার এই নোয়াখালীর লোক বরিশালের কিছু কালচার গ্রহণ করতেছে। তো দুইটা সংস্কৃতি যখন পাশাপাশি থাকবে, দুইটার মধ্যে কিছু সাংস্কৃতিক আদান প্রদান ঘটবে, এটাকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলা হয়। তো তোমার পরীক্ষায় খ নম্বরের প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সাংস্কৃতিক ব্যাপ্তি বলতে কি বুঝো, কি বুঝো, বা সাংস্কৃতিক ব্যাপ্তি কাকে বলে, এটা ক নম্বরেও মাঝে মাঝে চলে আসে। যদি ক নম্বরে আসে তখন তুমি কি লিখবা, জাস্ট এতটুকু লিখবা যে দুটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে প্রভাবিত করলে যে সংস্কৃতির আদান প্রদান ঘটে, সংস্কৃতির যে আদান প্রদান ঘটে সেটাকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলা হয়। তো এটা একটা চলমান গতিধারা, এবং এক সমাজ অন্য সমাজের যে সংস্কৃতি আছে সেটাকে গ্রহণ করে। তাহলে দেখো সংস্কৃতির সংমিশ্রণের মাধ্যমে সাংস্কৃতিক প্রসার ও ব্যাপ্তি ঘটে। ঠিক আছে, তো এখন দেখো বর্তমান যুগে স্যাটেলাইট এবং ইন্টারনেটের যুগে কি হচ্ছে, স্যাটেলাইট এবং ইন্টারনেট, এই দুইটার জন্য কি হচ্ছে, বিশ্বায়ন হচ্ছে, তাই না? বিশ্বায়ন হচ্ছে বা গ্লোবাল ভিলেজ হচ্ছে, বিশ্বায়ন হচ্ছে। তার মানে বিশ্বের প্রত্যেকটা কালচারের মানুষ অন্য কালচারকে দেখার, জানার সুযোগ পাচ্ছে। তো প্রত্যেকটা সংস্কৃতি খুব কাছাকাছি অবস্থান করতেছে। তখন কি হয়, মনে করো অ্যারাবিক একটা মানুষ বাংলা সংস্কৃতিকে বা বাঙালি সংস্কৃতিকে খুব পছন্দ করলো, সে শাড়ি পরা বা পাঞ্জাবি পরা শুরু করলো। তাহলে দেখো এই যে দেখো সাংস্কৃতিক ব্যাপ্তি ঘটলো, বাংলা সংস্কৃতির ব্যাপ্তি ঘটলো। ঠিক আছে, একইভাবে রান্না বান্না, তোমরা কি করো, তোমরা ইটালিয়ান ফুড, হ্যাঁ,
পিৎজা বা মনে করো যে স্যালাড এগুলো খাওয়া শুরু করতেছো, তাহলে ইটালিয়ান সংস্কৃতির ব্যাপ্তি ঘটতেছে। আবার পয়লা বৈশাখে দেখবা যে বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে ইউরোপ আমেরিকায় যদি তোমার ইলিশ মাছ পান্তা ভাত খাওয়া শুরু করে, তাহলে বাঙালি সংস্কৃতির একটা ব্যাপ্তি ঘটতেছে। তাহলে বিভিন্ন সংস্কৃতি যখন পাশাপাশি অবস্থান করবে, একটা সংস্কৃতির বিভিন্ন উপাদান আরেকটা সংস্কৃতিতে যাবে, এই যে আদান প্রদান ঘটতেছে, এই সাংস্কৃতিক আদান প্রদানকে বলা হয় সাংস্কৃতিক ব্যাপ্তি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে দেখো সংস্কৃতায়ন কাকে বলে। এখন দেখো, যখন সাংস্কৃতিক ব্যাপ্তি ঘটবে, তুমি যদি নিজের সংস্কৃতিকে ভুলে যাও তাহলে কিন্তু সেটা পজিটিভ না। তাহলে বলছে নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে সংস্কৃতায়ন বলে। গ্লোবালাইজেশনের যুগে তুমি অন্য একটা সংস্কৃতির উপাদান গ্রহণ করতেই পারো, তাই বলে কি নিজের সংস্কৃতিকে ভুলে যাবা, নিজের ঐতিহ্যকে ভুলে যাবা? এই ভুলেটা না গিয়ে তুমি মনে রাখো নিজের সংস্কৃতিকে, তাহলে এটাকে বলা হয় সংস্কৃতায়ন, ঠিক আছে। সংস্কৃতায়ন, কালচারালাইজেশন। তাহলে দেখো এই সংস্কৃতায়ন কাকে বলে যদি প্রশ্নে আসে, তাহলে আমরা এতটুকু প্রশ্ন ক নাম্বারে লিখবো যদি ক নাম্বারে আসে, আর যদি খ আসে তাহলে পুরোটাকেই লিখবো আমরা, ঠিক আছে। তাহলে দেখো ইংরেজরা 200 বছর আমাদের শাসক ছিল, তো এই জন্য আমরা কি করছি, আমাদের বাংলা ভাষায় অনেক ইংরেজি শব্দ ঢুকে গেছে। যেমন দেখো আমরা এই শব্দগুলোকে কিন্তু আবার নিজেদের মতো পরিবর্তন করছি। আমরা বলি বোতল, কিন্তু ইংলিশের শব্দটা কি বটল, তাই না? এই দেখো এটা ইংলিশের উচ্চারণটা অনেকটা এইরকম, বটল বটল এইরকম, সেটাকে আমরা কি করছি, বোতল বানিয়ে ফেলছি। যেমন আমরা বলি টেবিল, টেবিল একটা ইংরেজি ভাষার শব্দ টেবিল, কিন্তু ইংলিশে কিন্তু টেবিল বলে কোনো শব্দ নাই, ইংলিশের শব্দটা হলো টেবল, টেবল, ঠিক আছে। এই যে ইংলিশ যে টেবল ছিল, এই টেবলকে আমরা টেবিল বানায় ফেলছি, তাহলে ইংরেজি ভাষা থেকে আমাদের ভাষাতে এই শব্দটা প্রবেশ করছে। তাহলে এটা এই যে মিশে যাওয়াটা, এটাকে সংস্কৃতায়ন বলে। তবে নিজের কিছুটা স্বাতন্ত্র থাকতে হবে, নিজের বৈশিষ্ট্যটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। পুরোপুরি অপরকে ফলো করলে নিজের বৈশিষ্ট্যটা হারিয়ে যেতে পারে, ঠিক আছে। এই অক্ষুণ্ণ রাখাটাই হলো সংস্কৃতায়ন, ওকে। এরপরে দেখো কি বলছে, আত্মীকরণ। দেখো আত্মীকরণ, তুমি মনে করো পড়াশোনার জন্য জার্মানিতে যেতে পারো বা অন্য কোনো একটা সংস্কৃতিতে যেতে পারো, তখন কি হবে, তুমি নিজেকে ওই সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে আস্তে আস্তে। মনে করো যে তুমি সৌদিতে গেছো, সৌদিতে গিয়ে তোমার কফিলকে দেখছো, কফিল হলো যে যারা চাকরি দেয়, মালিক, তাদেরকে কফিল বলে, বুঝছো। জনাব সানি সৌদি আরব গিয়ে কফিলের সাথে অনেকদিন থেকে সে আরবি শিখে গেছে, কাউরে দেখিয়ে বলে ইয়ে রাসেল খাইফাল, তখন একজন বলে ইয়ে সানি আনা বিখাইর। তা দেখো এই যে দেখো সে কিছুটা আরবি ভাষা শেখার চেষ্টা করলো, বা অ্যারাবিয়ান যে জুব্বা সেটা পড়া শুরু করলো, থোপ পড়া শুরু করলো, তখন সে কি করলো, ওই সংস্কৃতিটার কিছু কিছু উপাদান আত্মীকরণ করে নিল, ঠিক আছে। তাহলে আত্মীকরণ হলো এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি অন্য সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে বা অন্য সংস্কৃতির উপাদানে নিজেকে কিছুটা আয়ত্ত করতে পারে, ঠিক আছে। তখন দেখো তুমি যখন একটা সংস্কৃতিতে থাকবা, ওইখানকার মানুষের দৃষ্টিভঙ্গিটা কি সেটা বোঝার চেষ্টা করবা। দেখবা যে আমাদের বাঙালিরা অনেকেই যখন ইউএসএ তে যায় বা ইউরোপে যায়, তখন তারা ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করে, ঠিক আছে। তার মানে সে ওই সংস্কৃতিটাকে আয়ত্ত করে নিচ্ছে। এরপর দেখো আচরণ এবং চিন্তা চেতনা, তাদের চিন্তা চেতনা, মূল্যবোধ, এইগুলোকে কি করে, জীবনধারাকে আত্মীকরণ করে নেয়, ঠিক আছে। তো দেখো জীবিকার প্রয়োজনে বৈবাহিক কারণে, এটা খুবই ইম্পর্টেন্ট, বৈবাহিক কারণে বিয়ের পরে একটা মেয়ে নতুন একটা পরিবারে যায়, সেই পরিবারের নতুন নতুন সংস্কৃতির সাথে সে কি হয়, নিজেকে আয়ত্ত করে নেয়। তখন একটা সময় গিয়ে দেখো একটা মেয়ে, দেখো তার জীবনটা কতটা কঠিন, তাই না? দেখো এই জন্য আমি মেয়েদেরকে স্যালুট জানাই তাদেরকে, যে মেয়েরা কতটা স্যাক্রিফাইস করে। হ্যাঁ, সে একদম জন্মের পর থেকে তার বাবার বাড়িতে বড় হয়, তার বাবার বাড়িতে সে একদম কি বলে রাজকন্যার মতো বড় হয়, কতটা সে কি পায়, স্নেহ পায় বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে। কিন্তু যখন দেখো তার বিয়ে হওয়ার পর সে ম্যাচিওর হয়ে যায়, তখন সে
অন্যদেরকে স্নেহ দেয়, তখন দেখা যায় ওই পরিবারে যে সে কি হয়, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে ওই পরিবারের সংস্কৃতির সাথে, কালচারের সাথে। তাহলে দেখো এই যে বৈবাহিক কারণে বা অন্য যে কোনো কারণে নিজের এলাকা থেকে স্থানান্তরিত হয়ে মানুষ যখন অন্য একটা এলাকায় নিজের সংস্কৃতির সাথে নিজেকে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করে, সেটাকেই সংস্কৃতিতে সাংস্কৃতিক আত্মীকরণ বলা হয়। ঠিক আছে, এরপর দেখো আদর্শ, নিজের আদর্শ থাকতে হবে, সাংস্কৃতিক আদর্শ থাকতেই হবে। ঠিক আছে, যে তুমি কোন আদর্শকে ধারণ করো, তুমি কি বাঙালি আদর্শকে ধারণ করো, কোন আদর্শকে ধারণ করো। ঠিক আছে, তাহলে দেখো আচার আচরণ, খাদ্য, পোশাক, ধর্মবিশ্বাস, কাহিনী, সঙ্গীত, লোককলা, এগুলোর মধ্যে একটা আদর্শ থাকে, একটা বৈশিষ্ট্য থাকে। যেমন বলে না যে বাঙালি মুসলমান সমাজ, দেখো বাঙালি মুসলমান সমাজ, এই কথাটা তোমরা শুনছো, বাঙালি মুসলমান, এরকম একটা কথা আছে কিন্তু। তাহলে এদের আদর্শ কি? এদের আদর্শ হলো, প্রথম আদর্শ হলো এরা 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 ইসলাম ধর্ম অনুসারী, এরা মুসলমান। এই ইসলাম ধর্মের নিয়ম নীতির সাথে বাঙালি নিয়ম নীতির একটা সংমিশ্রণ ঘটছে। এই দুটো সংমিশ্রণ ঘটে এই বাঙালি মুসলমান তৈরি হয়েছে। তাদের আদর্শ কি? তাদের আদর্শ হলো ইসলাম ধর্ম এবং তারা বাঙালি। এই দুইটা আদর্শকে মিলিয়েই তাদের জীবন যাপন বা জীবন প্রণালীটা তৈরি হয়েছে। তো এটাকেই বলা হয় সাংস্কৃতিক আদর্শ। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। সংস্কৃতিকে উন্নয়ন করার জন্য প্রযুক্তি একটা হাতিয়ার হতে পারে, প্রযুক্তিকে ব্যবহার করে। যেমন দেখো তোমরা ক্লাস করতা, ক্লাসরুমে ফিজিক্যাল এডুকেশন ছিল, সেইখানে বেঞ্চ ছিল, টিচার ছিল, টিচার আসতো, তোমরা বেঞ্চে বসতা, টিচার আসলে তোমরা দাঁড়াইতা, বলতো আসসালামু আলাইকুম স্যার, টিচার বসতো এবং বলতো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আজকে আমাদের ক্লাস এইটা হবে, পড়ানো শুরু করতো। কিন্তু এখন দেখো তোমাদের হাতে একটা একটা মোবাইল ফোন চলে আসছে, আমার কাছে ক্যামেরা আছে, স্মার্ট বোর্ড আছে, ইন্টারনেট আছে। তো এর মাধ্যমে আমি একটা ক্লাস রেকর্ড করতেছি, তোমরা এই ক্লাসটাকে যখন খুশি তখন দেখতে পাচ্ছ। তাহলে এখানে প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং সংস্কৃতির পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনটা যদি তোমার লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসে, তাহলে এটা একটা উন্নয়ন। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন এবং উন্নয়ন সমাজে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে এবং তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব একটি বিশ্বপল্লী বা গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। তো এখানে আমরা খুব সহজেই পৃথিবীর এক প্রান্তের খবর জানতে পারছি। ডোনাল্ড ট্রাম্প কি করতেছে, মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হয়ে গেল, মেয়র হয়ে কি বলতেছে, ডোনাল্ড ট্রাম্পের বলতেছে আপনার জন্য আমার 4টা ওয়ার্ড আছে, ঠিক তাই না, টার্ন দা ভলিউম আপ। এই কথাটা আমরা বাংলাদেশে বসে শুনে ফেলতে পারতেছি। তাহলে এক সংস্কৃতি অন্য সংস্কৃতির সংস্পর্শে আসতেছে প্রযুক্তির ব্যবহার করে, এবং এখানে কি ঘটতেছে, এখানে ব্যাপ্তি ঘটতেছে, আত্মীকরণ ঘটতেছে খুব ইজিলি। তাহলে দেখো এইভাবে প্রযুক্তির সাহায্যে সাংস্কৃতিক পরিবর্তন ঘটছে, যেটাকে সাংস্কৃতিক উন্নয়ন বলা যেতে পারে। দেখো এই বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা। এরপর আসো আমরা এখানে আরো কিছু টার্ম দেখতে পাচ্ছি যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা কি প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। ওকে, তো আচ্ছা এটাই স্লাইডটা ডাবল হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা কিছু এমসিকিউ কোশ্চেনে চলে যাব। তাহলে আসো আমরা এই যে আমরা চ্যাপ্টারটা পড়লাম, তো এখানে কিছু টার্ম এর আগে রয়ে গেছে, যেমন দৃশ্য শিল্প বা বাংলাদেশে কিভাবে সংস্কৃতির পরিবর্তন ঘটতেছে, ওই টার্মটা এখানে আর আমি আলোচনা করি নাই। আমার মনে হয় ওটা তোমরা বই থেকে পড়লেই বুঝবা যে আমাদের সংস্কৃতির কি কি পরিবর্তন হচ্ছে বা সংস্কৃতির উপাদান কি। এবং এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, দৃশ্য শিল্প, আমাদের কি বলে এটাকে
সাহিত্য এবং সঙ্গীত তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এটা আমরা কোশ্চেনের মধ্যে দেখে ফেলবো। তাহলে দেখো বহু নির্বাচনী প্রশ্নের আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সমাজের মানুষের জীবন যাপনের ধারাকে কি বলে। তো তোমরা আমার সাথে অ্যান্সার দাও বা আমার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সাথে একটা খাতা রাখো বা তোমরা ইউটিউবের কমেন্ট বক্সও রাখতে পারো, সেইখানে আমি অ্যান্সারটা বলার আগেই নিজে একটা অ্যান্সার দাও, তারপরে আমার সাথে মিলিয়ে নাও বা ভিডিওটাকে পজ করে নিতে পারো, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে এই ক্লাসটা, ঠিক আছে। তাহলে দেখো সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে কি বলে। তাহলে সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বলে কি, সংস্কৃতি বলা হয়, তাই না। তাহলে দেখো এখানে এই যে সংস্কৃতি, তো সংস্কৃতায়ন তো একটা ভিন্ন জিনিস বা মূল্যবোধ বা আদর্শ এখানে বলে না, জীবনযাপনের ধারা যখন বলবে তখন আমরা সেটাকে বলবো সংস্কৃতি, ঠিক আছে। এরপর দেখো সংস্কৃতি বৃদ্ধির ফলে, যদি সংস্কৃতির বৃদ্ধি হয় বা উন্নয়ন হয় তখন কি ঘটে মানুষের, তখন মানুষের কি ঘটে, তখন কি সৃজনশীলতা বৃদ্ধি পায় নাকি সম্পদ বৃদ্ধি পায় নাকি চিন্তা শক্তি বৃদ্ধি পায়। তো সম্পদের সাথে কিন্তু সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাই মানুষের সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং চিন্তা শক্তি বৃদ্ধি পায়। তাহলে অ্যান্সার হবে 1 ও 3, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরের প্রশ্নে দেখো কি বলছে, সংস্কৃতি আমাদের জীবনে কি তুলে ধরে। সংস্কৃতি কি তুলে ধরে, দেখো সংস্কৃতি কি জাতির ভাবধারা, চিন্তাশীলতা নাকি সৃজনশীলতাকে তুলে ধরে, কোনটা হবে এখানে অ্যান্সার। দেখো জাতির ভাবধারা, ভাবধারা কখনোই সংস্কৃতি তুলে ধরে না, সংস্কৃতি তুলে ধরে তার জীবন মানটাকে, তাই না। তাহলে দেখো বা তার চিন্তাকে, তারা কি চিন্তা করে, অবস্তুগত সংস্কৃতি এবং সৃজনশীলতা, এই দুইটা জিনিসকে প্রচার করতে পারে, প্রকাশ করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে গ, 2 এবং 3। নম্বর 4 দেখো বাংলাদেশের উৎপাদন বাড়লে জনগণের জীবন মানের পরিবর্তন হবে, উৎপাদন বাড়লে জীবন মানের পরিবর্তন হবে। তো এখানে কি বলছে, কখন পরিবর্তন ঘটবে, যদি কি হয়, দারিদ্র্য হ্রাস পায়, তাই না, এবং জাতীয় উন্নয়ন বৃদ্ধি হয়। প্রবৃদ্ধি স্থির থাকলে, চেইন যদি স্থির থাকে তাহলে তো কোনো ধরনের উন্নয়ন ঘটবে না। তাহলে এটা অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে 1 ও 2, এটা হবে কারেক্ট অ্যান্সার। তো এরপরের প্রশ্নে আসলে চলে যাই, বিদ্যালয় শিক্ষার্থীরা দীর্ঘ 5 বছর বিভিন্ন পরিবার ও অঞ্চল থেকে আসা শিশুর সাথে মিশে একে অপরকে প্রভাবিত করে, ঠিক আছে। তাহলে এখানে কি ঘটতেছে, এইখানে দেখো শিক্ষার্থীরা যেহেতু অনেকগুলা সংস্কৃতি একসাথে আসতেছে, তাহলে এখানে কি করতেছে, সংস্কৃতির ব্যাপ্তি ঘটতেছে, সাংস্কৃতিক ব্যাপ্তি ঘটতেছে এখানে, ঠিক আছে। তো এরপরে দেখো কি বলছে, মোবাইল ফোনে পরিচয় সূত্রে গ্রামের সরল মেয়ে ঢাকার অভিজাত পরিবারে বিবাহ করছে, মোবাইল ফোনে তাদের পরিচয় হয়েছে। তো এইখানে কি ঘটছে, সে একটা নতুন পরিবেশে এসে, নতুন পরিবারে এসে সে কি করছে, ওই পরিবারের সংস্কৃতিকে সে আয়ত্ত করছে, যেটাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলা হয়। আচ্ছা আরিফ কি করছে, আরিফ নামে কেউ আছো তোমরা, আরিফ করছে স্কলারশিপ পেয়ে বাংলাদেশ থেকে চীনে গেছে। আচ্ছা গেল, চীনে গিয়ে সে পড়ালেখা করছে, প্রথমে চাইনিজ ভাষা শিখছে। তাহলে ও যে একটা নতুন ভাষাকে শিখছে, এটাকে কি বলা হয়, এটাও কিন্তু সাংস্কৃতিক আত্মীকরণ বলা হয়, ঠিক আছে। এরপর দেখো এখন বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, তাহলে এই যে বিশ্বপল্লী বা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, এটাকে কি বলা হয়, এটাকে বিশ্বায়ন বলা হয় বা গ্লোবাল ভিলেজ বলা হয়, ঠিক আছে। সাংস্কৃতিক পরিবর্তনশীলতার কারণ কয়টা, পরিবর্তনশীলতার কয়টা কারণ আছে। তো একটা আমরা দেখলাম ব্যাপ্তি, আত্মীকরণ, তাই না। এই দেখো আমরা সেখানে কয়টা পরিবর্তন দেখে আসছি, শুরুতেই দেখো 5টা পরিবর্তন কিন্তু আমরা দেখে আসছি। এই যে দেখো, এই দেখো শুরুতে কি ছিল, শুরুতে ছিল ব্যাপ্তি, তারপরে ছিল সংস্কৃতায়ন, তারপরে আত্মীকরণ, তারপরে আদর্শ এবং তারপরে প্রযুক্তি ও উন্নয়ন। তাহলে আমরা এখানে 5টা পরিবর্তন দেখছি। তাহলে আমরা কি বলবো, সামাজিক পরিবর্তনের কয়টা কারণ আছে, পরিবর্তনশীলতার কারণ আছে 5টা, পরিবর্তনশীলতার কারণ আছে 5টা কারণ, 5টা কারণ আছে। এরপর দেখো বাংলাদেশের মানুষের মধ্যে কোন ধরনের সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি,
কোন ধরনের সংস্কৃতির প্রভাব, আমরা কোন ধরনের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হই? আমরা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি দ্বারা অনেক বেশি প্রভাবিত হই, তাই না? যে আমরা ইউরোপ বা আমেরিকার লাইফস্টাইলকে ফলো করতে চাই। তারপর দেখো কি বলছে, আনিস ভালো ছাত্র, ওকে, তার আচার ব্যবহার খুব ভালো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আনিসের মধ্যে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে? আচার ব্যবহার যদি ভালো হয় তাহলে এটা কি হবে? এটা অবস্তুগত সংস্কৃতি হবে, ঠিক আছে। তারপর দেখো, সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের কোথায় পরিবর্তন ঘটে? তার পরিবর্তন ঘটে তার পেশি শক্তি, একটা অপশন দেয়া আছে, দেখি খুব হাসি পাইলো। পেশি শক্তিতে সাংস্কৃতিক পরিবর্তন কোনো প্রভাব ফেলে না, তার চিন্তা শক্তি এবং সৃজনশীলতায় প্রভাব ফেলে। তার অ্যান্সার হবে 1 ও 2, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রশ্ন কি বলছে, যে সাংস্কৃতিক উন্নয়নের অংশ কোনটা? প্রযুক্তির বিকাশ, জ্ঞান ও বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, চিন্তা, চেতনা। তাহলে দেখো তিনটাই কিন্তু এর সাথে সম্পর্কযুক্ত, তিনটাই সম্পর্কযুক্ত। তাহলে আমরা এখানে অ্যান্সার হিসাবে 1, 2 ও 3 কে গ্রহণ করতে পারি, ঠিক আছে। তো এরপর দেখো কি বলছে, অবস্তুগত সংস্কৃতি মানুষের কি পরিবর্তন করে? অবস্তুগত সংস্কৃতি মানুষের কি পরিবর্তন করতে পারে? আচরণ, ধ্যান ধারণা। অর্থনৈতিক পরিবর্তনের সাথে অবস্তুগত পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, তাহলে 1 এবং 3 হবে অ্যান্সার। তো 1 ও 3 কোথায় আছে? এই যে খ নাম্বারে 1 ও 3 আছে। এরপর দেখো, প্রাচীন বাংলায় কোন কাপড় বেশি খ্যাতি ছিল? প্রাচীন বাংলাতে কোন কাপড়ের খ্যাতি বেশি ছিল বলো তো? তোমরা এখানে দৃশ্য শিল্প যদি দেখো তাহলে দেখবা যে প্রাচীন বাংলায় কোন ধরনের কাপড়ের খুব বেশি সুনাম ছিল, ঠিক আছে। তো এর মধ্যে দেখো আমরা যদি দেখি কোন ধরনের কাপড় বিখ্যাত ছিল, এখানে আমাদের 4টা অপশন আছে, ক্ষৌম, কার্পাস, দুকুল এবং পাতর্ণ। তোমরা একটু খেয়াল করো যে কোনটা এখানে হবে, কোনটা আছে। তো দেখো, মসলিন এক সময় ছিল, কিন্তু মসলিনটা ছিল মধ্যযুগে, ঠিক আছে। তো প্রাচীন যুগে এই দুকুল নামের এক ধরনের কাপড় ছিল যেটা অনেক বেশি ফেমাস ছিল, ওকে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, পরের প্রশ্নটা যদি আমরা যাই, পরের প্রশ্ন বলছে নিচের কোনটির কারণে কিংবদন্তির সৃষ্টি হয়েছিল? কোনটির কারণে একদম সমাজ পরিবর্তন হয়ে গেছিল? সেটা হলো মসলিন কাপড়ের কারণে। খুবই সূক্ষ্ম একটা কাপড় ছিল, যেটা একদম একটা কি বলা হয়, আংটির ভিতর দিয়ে কয়েক গজ কাপড় প্রবেশ করে নেওয়া যেত। এই মসলিন শিল্পটার কারণে অনেক পরিবর্তন এসেছিল। আবির নারায়ণগঞ্জে গ্রামের বাড়ি গিয়ে দেখলো দরিদ্র মহিলারা আশ্চর্য নিপুণতায় কাপড়ের ওপর গল্প, কাহিনী ও ছবি ফুটিয়ে তুলতেছে। তাহলে ওর যেই শিল্পকর্মটা আছে এটাকে কি বলে তোমরা বলো তো? তোমরা অনেকেই জানো, এটা হলো নকশি কাঁথা, তাই না? জসিমউদ্দিন কি লিখছিল? জসিমউদ্দিনের একটা কাব্যগ্রন্থ আছে যেটা হলো নকশি কাঁথার মাঠ, তাই না? আচ্ছা, এরপরে দেখো 18 নম্বরে কি বলছে প্রশ্নটা, কান্তজি মন্দির কোথায় অবস্থিত? তোমাদের যাদের বাড়ি উত্তরবঙ্গে তারা খুব ভালো করে জানো, কান্তজি মন্দির দিনাজপুরে অবস্থিত, দিনাজপুরে, ঠিক আছে। কোনটি দৃশ্য শিল্পের অন্তর্গত? দৃশ্য শিল্প কিন্তু বস্তুগত, বুঝছো? যেটা বস্তুগত সাংস্কৃতিক উপাদান, যেটা বস্তুগত সংস্কৃতি, সেটাকে দৃশ্য শিল্প বলা হয়, বস্তুগত সংস্কৃতি। এটাই হলো দৃশ্য শিল্প, ঠিক আছে। তাহলে বস্তুগত সংস্কৃতির মধ্যে এখানে কি আছে দেখো, এখানে কোনটা আছে? দামি গাড়ি, পুঁথি, মঙ্গল কাব্য, নাকি বাঁশের তৈরি কলমদানি? শিল্প যদি আমরা বলি তাহলে কলমদানি, বাঁশের তৈরি কলমদানি, এটাই হলো দৃশ্য শিল্প, ঠিক আছে। পুঁথি বা মঙ্গল কাব্য এটা কিন্তু দৃশ্য শিল্প না, এটা পুঁথি বা মঙ্গল কাব্য হলো এটা আমাদের সাহিত্যের অংশ, ওকে। এরপর দেখো, বাঙালি ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর তৈরিতে কি কি ব্যবহার হতো? কি কি ব্যবহার হতো তোমরা দেখো যে এখানে কি কি ব্যবহার হতো? ঐতিহ্যবাহী ঘর, যেটা আগের যুগে শন, বাঁশ বা কাঠ ব্যবহার হতো, তাই না? তো এরপরে দেখো কি বলছে, এটা আমাদের বইতে হুবহু আছে, কোষ্টি পাথরের মূর্তি। তাহলে কোষ্টি পাথরের মূর্তি এটা কোন শিল্পের অন্তর্গত? কোষ্টি পাথরের মূর্তি এটা কিন্তু দৃশ্য শিল্পের
অন্তর্গত। কোষ্ঠী পাথরের মূর্তি, এটা দৃশ্য শিল্প, যেহেতু এই শিল্পটা চোখে দেখা যায়। ঠিক আছে, তো এরপরের প্রশ্নটা দেখো, নাম্বার 22 নম্বরে কি বলছে, খাসা এবং এলাচি। আমাদের বইতে আছে এই খাসা এবং এলাচির নাম আছে, এটা কি ধরনের জিনিসপত্র, তাই না? এটা হলো প্রাচীন যুগের এক ধরনের, মানে বিভিন্ন ধরনের কাপড়ের নাম, কাপড় এরকম নামে নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো দিনাজপুরের কান্তজির মন্দিরে কি হয়েছে, টেরাকোটা শিল্পকর্ম ফুটে উঠেছে। কি ফুটে উঠেছে টেরাকোটা শিল্পকর্মে কান্তজি মন্দিরে? দেখো, সামাজিক জীবনের প্রতিচ্ছবি, নাকি অর্থনৈতিক জীবন, নাকি সাংস্কৃতিক জীবন, নাকি যুদ্ধ? তো ওইখানে যে টেরাকোটা রয়েছে, সেই টেরাকোটায় সামাজিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, যেহেতু এটা সংস্কৃতিকে ফুটে তুলেছে। সাইমন, এর বয়স 6 বছর, তাকে শিল্পকলা ও সাহিত্য চর্চায় উৎসাহিত করার সুযোগ দেওয়ার জন্য আছে কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান এই শিশুদেরকে নিয়ে কাজ করে বাংলাদেশে? তো এই ধরনের প্রতিষ্ঠানের নাম হলো, এই প্রতিষ্ঠানটার নাম হলো বাংলাদেশ শিশু একাডেমি। ঠিক আছে, বাংলাদেশ শিশু একাডেমি। এরপর দেখো, মনন চর্চার জন্য কি প্রয়োজন? কোন জিনিসটা আমাদের মনকে উন্নত করবে? মনকে উন্নত করতে হলে অনেক বেশি বই পড়তে হবে, সাহিত্য পড়তে হবে, এবং তার জন্য প্রয়োজন লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। নাম্বার 26-এ দেখো, এলাচি, হামাম এবং সুশিজ, এগুলো কি? এগুলো এক ধরনের কাপড়, আমরা একটু আগে দেখে আসছি, এক ধরনের প্রাচীন কাপড়ের নাম। নাজমা ঈদ উৎসবের জন্য সুতার নকশা করা একটা জামা কিনছে। ভালো কথা নাজমা, কংগ্রাচুলেশন। তাহলে দেখো কি হয়েছে, তাহলে ওর জামাটা কোন ধরনের শিল্পের অংশগত? এটা কিন্তু দৃশ্য শিল্পের অংশগত, এটা দৃশ্য শিল্পের অংশ। এরপর দেখো, ছোট সোনা মসজিদ এবং নবাব কাটরা, এটা কোন আমলের স্থাপত্য নিদর্শন? তো আমরা জানি এটা হলো সুলতানি আমল, সুলতানি আমলে এগুলা স্থাপন করা হয়েছিল, তাই না? তাহলে সুলতানি আমল। এরপরে দেখো, সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি সংস্কৃতির প্রভাব অনেক বেশি লক্ষ্য করা যায়? কোন জায়গাটাতে ইরানি সংস্কৃতির প্রভাব আছে আমাদের স্থাপত্য শিল্পে? কোথায়? স্থাপত্য শিল্পে ইরানি সংস্কৃতির একটা প্রভাব আছে। ওকে, তো এরপরে দেখো, হিন্দু এবং বৌদ্ধরা দেবদেবীর মূর্তি বানানোর জন্য এঁটেল মাটির সাথে আরো কি ব্যবহার করতো? তারা আরো কি ব্যবহার করতো? একটু দেখো, সাদা পাথর, ইট নাকি বাঁশ, কোনটা তারা বেশি ব্যবহার করতো? তারা বেশি ব্যবহার করতো কালো কোষ্ঠী পাথর। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা 30টা বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম। এবার কি আছে? এবার জ্ঞানমূলক প্রশ্ন আছে, এবং ম্যাক্সিমামে আমরা কি করেছি, আমরা আমাদের যে প্রথম পার্টটা ছিল সেইখানে আমরা কিন্তু আলোচনা করে ফেলছি। তো তোমরা একটু প্রশ্নগুলো এক নজর দেখো কি আছে জ্ঞানমূলক প্রশ্নে। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, সংস্কৃতায়ন কি, তাই না? সংস্কৃতায়ন কি সেটা আমরা পড়ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছে দেখো, চর্যাপদ। চর্যাপদ কি? বাঙালির প্রথম সাহিত্যকর্ম হলো চর্যাপদ। চর্যাপদ কি? চর্যাপদ হলো প্রথম বাংলা সাহিত্যকর্ম, প্রথম বাংলা সাহিত্যকর্ম বা বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। ঠিক আছে, যেটা পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারে যেটা সে প্রথম আবিষ্কার করেছিলেন, এবং সেটা যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটার যুগটা নির্ধারণ করলেন, দেখলেন এটা আজ থেকে প্রায় 1200 বছর আগে, এবং সেখানে অনেক বিখ্যাত যারা ওই সময়কার পণ্ডিত ছিল তাদের লেখা আছে, যেমন লুইপা এবং কাহান্নপা তাদের মধ্যে প্রধান ছিলেন, তাই না? তো এরপরে বলছে সাংস্কৃতিক ব্যাপ্তি কি, সংস্কৃতিক কি, আত্মীকরণ কি, উন্নয়ন কি, নকশিকাঁথা কাকে বলে? দরিদ্র নারীরা কোন শিল্পটিকে টিকিয়ে রেখেছেন? তাহলে এটা কি হবে বলো? এটা কিন্তু হবে নকশিকাঁথা, তাই না? নকশিকাঁথাকে কি করছে? দরিদ্র নারীরা এটাকে টিকিয়ে রাখছে, নকশিকাঁথাকে টিকিয়ে রাখছে, কারণ তারা ঘর বাড়িতে বাসায় বসে কি করে, বিকেল বেলা তারা এই কাঁথা সেলাই করে, এবং এটা তাদের জীবনের যে জীবন ধারণ সেটাকে তুলে ধরে সুতার মাধ্যমে। তাহলে নকশিকাঁথা একটা বড় শিল্পকর্ম। সাংস্কৃতিক আদর্শ কি, এটা আমরা পড়েছি। এরপরে দেখো, কোন সাহিত্যিক আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন?
কে আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমেই তিনি কি করেছেন? গদ্য রীতির তিনি চালু করেছেন, গদ্য রীতিতে লেখা শুরু করেছেন। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় তিনি আধুনিক বাংলা সাহিত্যের সূচনা করেছেন। ঠিক আছে, বিদ্যাসাগর। ওকে, বিদ্যাসাগর ছিল নাকি? এই হলো বিষয়টা। এরপরে দেখো, এরপরে কি আছে? বাঙালির প্রথম সাহিত্যকর্মের নাম কি? চর্যাপদ। চণ্ডীমঙ্গল কি রচনা করেন? মঙ্গল কাব্য, সরি, কে রচনা, ঠিকই আছে। চণ্ডীমঙ্গল কে রচনা করেন? চণ্ডীমঙ্গল মুকুন্দ রাম, তাই না? তো আমাদের বইতে কিন্তু আছে যে মঙ্গল কাব্য, তারপরে তোমার এই যে এইগুলো মনসা মঙ্গল, তাই না? চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গল কে লিখছে? মুকুন্দ রাম। ওর নামটা হলো মুকুন্দ রাম। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, আদিম সমাজ কেমন ছিল? আদিম সমাজ কেমন ছিল বলো? আদিম সমাজ, আদিম সমাজ ছিল সহজ সরল। চর্যাপদ আবিষ্কার করেন কে? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, তাই না? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি চর্যাপদ আবিষ্কার করেন। ঠিক আছে, তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে? বাঙালি মননের প্রতীক। এটা আমাদের বইতে লেখা আছে। বাঙালি মননের প্রতীক হলো বাংলা একাডেমি। কারণ বাংলা একাডেমি কি করে? এই বাংলা সাহিত্যকে দেখভাল করে, বাংলা একাডেমি। যদি এদের কাজ হলো, এখন এদের কাজ হলো প্রতি বছর কয়েকটা বানান কোনো কারণ ছাড়া পরিবর্তন করা। সারা জীবন আমরা পড়ে আসছি গরু বানান হলো গ রস্যকার গু, গরু। কিন্তু এখন বাংলা একাডেমি চেঞ্জ করে কি করছে? যে গরু বানান হলো গরু, গয়কার রয় রস্যকার রু। তাহলে এই ধরনের কিছু বানান পরিবর্তন করা ছাড়া এখন বাংলা একাডেমির কাজ দেখা যায় না। তো টেরাকোটা কি? পোড়ামাটির যে স্থাপত্য শিল্প, সেটাকে টেরাকোটা বলা হয়। আঞ্চলিক ভাষার অভিধান, এটা কে প্রথমে সংকলন করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁতে ছিল। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এবং পাল যুগের পুঁথিগুলো, আমাদের পাল যুগ যেটাকে বলা হয়, পাল যুগের পুঁথিগুলো ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রে। কারণ পাল যুগটা হলো বৌদ্ধ ধর্মের জন্য একটা স্বর্ণযুগ, তাই না? তো এরপরে দেখো আরো কিছু অনুধাবনমূলক প্রশ্ন যদি আমরা দেখি, আমাদের সংস্কৃতি সম্পর্কে আমরা কেন সচেতন হব? একটা ভালো প্রশ্ন বলছে যে সংস্কৃতি সম্পর্কে আমরা কেন সচেতন হব? কারণ সংস্কৃতি হলো আমাদের জীবনযাত্রার ধরনটাকে ইঙ্গিত করে এবং আমাদের সংস্কৃতি নির্দেশ করে আমরা কারা। যদি আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলি, আমরা নিজেদের স্বতন্ত্র পরিচয়কে হারিয়ে ফেলবো, আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলবো। এই জন্য আমাদের সংস্কৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করে? এটা আমরা জানি। কোন সংস্কৃতি দ্রুত পরিবর্তনশীল? এটা হলো বস্তুগত পরিবর্তনশীল। সংস্কৃতি বৈচিত্র্যময় হওয়ার কারণটা কি? কারণ এখানে সংস্কৃতি মানুষের জীবনযাত্রার ধরন, তো এক এক অঞ্চলের মানুষের জীবনযাত্রার ধরন এক এক রকম, তাই সংস্কৃতিও বৈচিত্র্যময় হবে। প্রযুক্তিগত পরিবর্তন কিভাবে আমাদের সংস্কৃতিকে পরিবর্তন ঘটাচ্ছে? আমরা জানি। গ্রামীণ সমাজ দরিদ্র নারীদের টিকে রাখার শিল্পকর্ম মানে নকশিকাঁথা ব্যাখ্যা করতে বসছে। সাংস্কৃতিক উন্নয়নে প্রযুক্তির ভূমিকা। টেরাকোটা কি? সংস্কৃতায়ন কি? বাঙালির প্রথম সাহিত্যকর্মের ব্যাখ্যা দাও, মানে চর্যাপদের ব্যাখ্যাটা এখানে তুমি দাও। এই হলো বিষয়। এই অনুধাবন প্রশ্নগুলো তোমরা যদি একটু বই থেকে পড়ো, পুরো ক্লাসে আজকে এগুলো পড়ানো হয়েছে, আশা করা যায় তোমরা পরীক্ষায় খুব ভালো করবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট অনুধাবন প্রশ্ন এইগুলো। এরপরে আমরা যদি একটা সৃজনশীল দেখতে পাই, একটু ঠান্ডা মাথায় সৃজনশীল প্রশ্নটা দেখো তো দেখি কি আছে সৃজনশীল প্রশ্নটাতে। সৃজনশীল প্রশ্নতে বলা আছে যে একটা মেয়ে, তার নাম কি? তার নাম হলো রূপা। দীর্ঘদিন বাবা মার সাথে বিদেশে ছিল। তো সম্প্রতি সে দেশে বেড়াতে এসেছে। রূপা এবং তার চাচাতো বোনের একত্রে নিজ বাসা খুলনা থেকে কুয়াকাটায় সূর্যাস্ত দেখতে যায়। তো সেখানে বাঁশের তৈরি কিছু সুন্দর কটেজ দেখে সে বিস্মিত হয় এবং নৌপথে ফেরার সময় মাঝিদের কণ্ঠে মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বইতে পারলাম না, এই গানটা তারা শুনতে পায়। তো এখানে বসে সংস্কৃতি কি?
সংস্কৃতি কেন পরিবর্তন হয় তার একটা কারণ লিখতে বলছে। রূপার দেখা কটেজ এটা কোন শিল্পের অন্তর্গত এবং সে সঙ্গে যে শিল্প রয়েছে সেটা বাংলা সংস্কৃতিকে তোমার সমৃদ্ধি করছে কিনা এই বিষয়টা এখানে বলছে। তো এইবার দেখো প্রথমে বলছে যে সংস্কৃতি কি, তোমরা জানি পরিবর্তনশীলতার একটা কারণ কি, পরিবর্তনশীলতার একটা কারণ কি বলতে পারো? সংস্কৃতায়ন, এটা পরিবর্তনশীলতার একটা কারণ। সংস্কৃতায়ন, কারণ আমরা নিজের সংস্কৃতিটাকে অক্ষুণ্ণ রেখে অন্য সংস্কৃতিটাকে যখন গ্রহণ করব তখন সাংস্কৃতিক পরিবর্তন ঘটবে। এই সাংস্কৃতিক পরিবর্তনশীলতার একটা কারণ হলো সংস্কৃতায়ন, হ্যাঁ, বা এটা সংস্কৃতায়ন না, সরি, এটা হবে সংস্কৃতায়ন। আচ্ছা, রূপার দেখা যে কটেজটা ছিল এই কটেজটা কোন শিল্প? কোন শিল্প? আমরা যদি বাংলাদেশের তিনটা জিনিসকে দেখি সংস্কৃতির, তাহলে প্রথমটার নাম ছিল দৃশ্য শিল্প, ঠিক আছে, এটা একটা দৃশ্য শিল্পের অন্তর্গত, ঠিক আছে। এরপরে কি বলছে? উদ্দীপকের শেষ অংশে কি আছে? শেষ অংশে আছে দেখো সঙ্গীত, তাই না? তাহলে আমাদের যে লোকসঙ্গীত আছে এই লোকসঙ্গীতটা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে কিভাবে সমৃদ্ধ করেছে এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, সঙ্গীত শিল্পটাকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপর দেখো সেম একটা সৃজনশীল আছে, মোটামুটি একই রকমই, হ্যাঁ। তো এখানে কি বলছে দেখো, একই রকম। তো প্রথমে বলছে সাংস্কৃতিক ব্যাপ্তি কি, প্রযুক্তি কিভাবে সংস্কৃতির উন্নয়ন ত্বরান্বিত করেছে, ইরার দেখা শিল্পকর্মগুলো কোন শিল্পের অন্তর্গত, বা ইরার বাবার কথায় আমাদের সাংস্কৃতিক মননশীলতার পরিচয় রয়েছে। মানে এখানেও কিন্তু আমাদের সঙ্গীত শিল্পের কথাই বলা হয়েছে, খেয়াল করছো? এই কথাটা এখানে আছে। তো এবার দেখো এরপরে যদি আমরা দেখি 3 নম্বর প্রশ্ন, দেখো সেম চর্যাপদ, সেটা কথা বলছে। কা আতরু বর পাঞ্চ বিডাল চঞ্চল চি আপাই ঠাকাল, এটা কি? এবং অরুণাবের পঠিত বিষয় এবং দলগত গাওয়া গান সম্পর্কে ব্যাখ্যা করো। মইনুলের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানটি বাংলা সাহিত্যের সমৃদ্ধির পরিচায়ক। এই 4টা বিষয় এখানে বলছে। তো এখানে খ নাম্বার যে প্রশ্নটা বলছে সেটা দেখো এখানে কি বলছে, এই যে কা আ তরুবর পাঞ্চবিডাল, এটার মানে হলো আমাদের যে শরীর, হ্যাঁ, এটা হলো শ্রেষ্ঠ একটা জিনিস আমাদের শরীর। তাহলে এখানে আমরা বলতে পারি যে শ্রেষ্ঠ তরু এই শরীর। তাহলে শ্রেষ্ঠ তরু এই শরীর, এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে আমাদের শরীর একটা গাছের মতো, এটার কি আছে? তার 5টা ডাল আছে, তার পঞ্চ ডাল আছে। যেমন দেখো কোথায় বলছে পাঞ্চবি ডাল, পাঞ্চবি ডাল, তার কি আছে? তার 5টা ডাল আছে। তাহলে আমরা কি বলতে পারি? 5টি ডাল তার কয়টা ডাল আছে? 5টি ডাল। এই 5টি ডাল দ্বারা কি বোঝানো হয়েছে জানো? এই 5টি ডাল দ্বারা বোঝানো হয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে। পঞ্চ ইন্দ্রিয় কি কি আমাদের? পঞ্চ ইন্দ্রিয় হলো আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের জিহ্বা এবং আমাদের ত্বক। এই 5টা ইন্দ্রিয় রয়েছে আমাদের, 5টা ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয় দ্বারা বাইরের পৃথিবীর সাথে আমরা নিজেদেরকে কানেক্ট করতে পারি, তাই না? 5 ধরনের অনুভূতি আমরা পেতে পারি এবং এই অনুভূতিগুলোর জন্যই বলা হয়েছে আমাদের শরীর হলো শ্রেষ্ঠ, আমরা খুবই সুন্দর করে জীবন যাপন করি, ঠিক আছে। কিন্তু এইগুলো যদি অনেক বেশি চঞ্চল হয়ে যায় তখন তাকে কাল, তার ধ্বংস হয়। তার কি হয়? তার ধ্বংস হয়। তাহলে চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? তার কি হয়? চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে, চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে। মানে তুমি যদি এই পঞ্চ ইন্দ্রিয়র প্রতি অতি মাত্রায় মোহনীয় হয়ে যাও তাহলে মানুষের ধ্বংস হয়, মানুষ ধ্বংস হয়ে যায়। সে যদি এই পৃথিবীর প্রতি অনেক বেশি মোহমায়ায় আকৃষ্ট হয়ে যায়। এই বিষয়টা কোথায় লেখা ছিল? এটা চর্যাপদে লেখা ছিল। চর্যাপদে লুই পা এই কথাটা লিখেছেন। চর্যাপদের একজন বিখ্যাত কবি, তার নাম ছিল লুই পা, সে এই কথাটা লিখছিলেন।
বুঝতে পারছো? তো এই লুই পাই কিন্তু বলছে যে মানুষের শরীর একটা বৃক্ষের মতো, একটা তরুর মতো, তার 5টা ডাল আছে। এই ডালটা দ্বারা মানুষ পৃথিবীর স্বাদ পেয়ে থাকে, তার জীবনটা অনেক সুন্দর হয়। কিন্তু অতিমাত্রায় যদি সে এগুলোর উপর নির্ভর হয়, তখন তার শরীরে, তার মনে কি হয়, কাল প্রবেশ করে, মানে ধ্বংস হয়, তার ধ্বংস শুরু হয়। বুঝা গেছে? এই বিষয়টা এখানে বলছে। এরপরে বলছে দেখো, অরুণাভের পঠিত বিষয় দলগত গান সম্পর্কে ব্যাখ্যা করো। এটা তুমি এখানে আমাদের লোকসঙ্গীত নিয়ে ব্যাখ্যা করতে পারবা, সঙ্গীত শিল্পের কথা বলছে। এবং তার যে একটা অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানটা বাংলা সাহিত্যের সমৃদ্ধির পরিচায়ক, এইটা জিনিসটাকে ব্যাখ্যা করতে বলেছে। তো এইভাবে আমরা এই সৃজনশীল গুলোকে তোমরা লিখতে পারো। এই ধরনের সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এর মাধ্যমে আমরা 6ষ্ঠ অধ্যায়টা শেষ করলাম। তো এইবার আমরা কি করব, আমরা এই 6ষ্ঠ অধ্যায় শেষ করার পরে 7ম অধ্যায়টা শুরু করব। ঠিক আছে? তাহলে আসো আমরা এবার 7ম অধ্যায় সামাজিকরণ, এই অধ্যায়টা আমরা প্রবেশ করি। এই অধ্যায়ে কি আছে? সামাজিকরণে আমরা শুরুতেই যদি জানতে চাই সামাজিকরণ কাকে বলে, একদম স্পষ্টভাবে আমরা একটা সংজ্ঞা জানতে চাই। তো সংজ্ঞাটাতে কি বলা আছে দেখো, মানব শিশুর সুষ্ঠু বিকাশের জন্য জন্মের পর থেকেই সমাজে নিয়ম কানুন রীতিনীতি এই যে সে শিখবে, এটার সাথে আয়ত্ত করবে, এই আয়ত্ত করার প্রক্রিয়াটাকেই সামাজিকরণ বলা হয়। ঠিক আছে? তো দেখো, তুমি যখন একটা শিশু ছিলা, তখন তুমি সমাজের নিয়ম কানুন জানতা না। তোমার জন্মের পরে তোমার বাবা মা, তোমার পরিবার তোমাকে শিখিয়েছে যে এই সমাজে বা কিভাবে বসবাস করলে তোমাকে ভালো মানুষ বলবে, তুমি ভদ্র হবা। ছোটবেলায় বাচ্চারা যখন বাম হাতে খাওয়া শুরু করে, তার মা তাকে শেখায়, না বাবা ডান হাতে খাও, কারণ বাম হাতে তুমি যদি কোনো কিছু ধরো, সেটা বাইরের মানুষ বা সমাজের মানুষ তোমাকে ভালো বলবে না। তাহলে দেখো, এই যে একটা রীতিনীতি তোমাকে শেখানো হলো, বড়দেরকে বলো। যখন দেখবা বাচ্চা থাকে, বাচ্চারা যখন কোলে নিয়ে বাবা মা কোথাও যায়, একদম 2-3 বছরের বাচ্চাদেরকে বলে, বাবা চাচ্চুকে সালাম দাও, তখন বলে আসসালামু আলাইকুম। তো এই যে দেখো, ওকে শেখানো হচ্ছে যে বড়দেরকে দেখলে সালাম দিতে হয়। তাহলে এই যে দেখো, জন্মের পর থেকেই এই যে সমাজের রীতিনীতি, আচার অনুষ্ঠান, ভদ্রতা, নিয়ম কানুন, এগুলোকে আয়ত্ত করার যে প্রক্রিয়াটা, এটা সামাজিকরণ একটা চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটা মানুষের জীবনে চলমান থাকে। তাহলে মানুষ যখন সামাজিকরণ শিখবে, কোথা থেকে শিখবে? তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সামাজিকরণ শেখায় থাকে। যেমন একটা হলো আমাদের পরিবার। ঠিক আছে? তো পরিবার হলো আমাদের সামাজিকরণের প্রথম এবং প্রধান বাহন। এই পরিবারের মাধ্যমেই আমরা সামাজিকরণ শিখে থাকি। মা বাবা ভাই বোন, হ্যাঁ, ছোটবেলা থেকে আমাদেরকে ভালোবাসা স্নেহ দিয়ে শাসন দিয়ে আমাদেরকে শেখায় থাকে যে কি করব কি করব না। তো এই যে পরিবার আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় পরিবার ছাড়া আমরা আমাদের জীবনকে কল্পনা করতে পারি না, তাই না? এবং পরিবারটাই হলো সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন, সবচেয়ে শক্তিশালী। এই পরিবারের মাধ্যমে আমরা সামাজিকরণের সবচেয়ে বেশি শিখে থাকি। এখন পরিবার থেকে আমরা কি শিখি? দেখো, মূলত পরিবার থেকে একটা শিশুর খাদ্যাভ্যাস সৃষ্টি হয়, পরিবার থেকে তার খাদ্যাভ্যাস সৃষ্টি হয়, তাই না? এবং এই পরিবার থেকে সে কোন ধরনের পোশাক পরবে, অনেক ক্ষেত্রে এটা শিখে। এবং পরিবার থেকে সে ধর্ম পেয়ে থাকে, যে কোন ধর্মকে সে পালন করবে, এটা পরিবার তাকে শেখায় থাকে। এবং পরিবার থেকে সে শিক্ষা পায়। পরিবার থেকে কি পায়? পরিবার থেকে শিক্ষা পেয়ে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে পরিবার শিখিয়ে থাকে। এবং এগুলো আমাদের অবস্তুগত সংস্কৃতি, যেটা আমরা পড়লাম, আমাদের জ্ঞান, আমাদের চিন্তা চেতনা সৃষ্টিতে সহায়তা করে। প্রথম ভিতটা পরিবার গড়ে দেয় আমাদের সামাজিকরণের। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি আমরা যাই, এরপরে কি আছে দেখো, প্রতিবেশী।
তোমার আশেপাশের মানুষ যারা, তারা তোমার প্রতিবেশী। তো প্রতিবেশীদের আচার আচরণও কিন্তু শিশুর এই যে তার সামাজিকরণ শিক্ষাতে অনেক প্রভাব ফেলে। দেখবা যে পাশের বাসার মানুষের অনেক ভাষা, তার অনেক নিয়ম নীতিও বাচ্চারা শিখে থাকে। তাহলে স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ, মূল্যবোধ একটা শিশুর আচার আচরণে অনেক বেশি প্রভাব ফেলে, অনেক বেশি প্রভাব ফেলে। ঠিক আছে, তো এইখান থেকে কি হয়, এইখান থেকে সে আচার আচরণ, সমাজের রীতিনীতি, এই বিষয়গুলো কিন্তু বাচ্চারা শিখে থাকে। তাহলে এখানে দেখো পরিবেশের পরে প্রতিবেশী কিন্তু পরিবারের পরে প্রতিবেশীরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে দেখো স্থানীয় সমাজ, স্থানীয় সমাজের মধ্যে বিভিন্ন সাহিত্য সমিতি, ঠিক আছে, বিভিন্ন সাহিত্য সমিতি আছে যারা, এবং এই যে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, বিজ্ঞান ক্লাব, এগুলো হলো স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। এখান থেকেও কিন্তু আমরা কিভাবে দলগতভাবে কাজ করা যায়, নেতৃত্ব গুণ, হ্যাঁ, সহমর্মিতা, সহযোগিতা, এই বিষয়গুলো কিন্তু শিখে থাকি। এবং সমবয়সী সঙ্গী, সমবয়সী সঙ্গী মানে তোমার ক্লাসমেট, তোমার ফ্রেন্ড, হ্যাঁ, যারা তোমার ক্লাসমেট আছে, ক্লাসমেট, তোমার ফ্রেন্ডস যারা আছে, তাদের থেকে তুমি অনেক কিছু শিখে থাকো, অনেক কিছু, হ্যাঁ, কিভাবে একসাথে ক্লাস করা যায়। তুমি দেখো, এই জন্য বলা হয় বিদ্যালয় অনেক বড় একটা মাধ্যম। কারণ তুমি যখন বিদ্যালয়ে যাও বা যখন তোমার বন্ধুদের সাথে খেলাধুলা করো, অনেক নতুন নতুন বন্ধুদের সাথে তোমার পরিচয় হয়, তাদের সাথে অনেক সময় কাটাও, তখন ওইখানে যখন সময় কাটানো হয় তখন তোমার এই সামাজিকতাটা, শিক্ষাটা অনেক বেশি হয়। তো সেখান থেকে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা, নেতৃত্ব, এই গুণগুলো আমরা শিখে থাকি। এবং শিক্ষা প্রতিষ্ঠান একটা বড় একটা বিষয়, সেখানেও শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা কি করি, অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়, তাদের সাথে একসাথে বসো, দিনের একটা বড় সময় আমরা ছোটবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে কাটাই। তো সেখান থেকে আমরা অনেক বেশি সামাজিকরণের উপকরণ আমরা পেয়ে থাকি। এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, একটা দেশকে পরিচালনা করে রাজনীতি, এবং রাজনৈতিক দলগুলো কি করে, মানুষের মধ্যে মতাদর্শ তৈরি করে এবং দেশপ্রেম জাগিয়ে তোলে। তো রাজনৈতিক দল একটা দেশে কখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে বা সে মানুষের মধ্যে কোন ধরনের কালচার সৃষ্টি করবে, এই ধরনের কিন্তু একটা প্রভাব বিস্তার করে। তো দেখো, এই যে 6টা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা সংস্কৃতায়ন শিখতে পারি। ঠিক আছে, বা আমাদের এই যে সামাজিকরণ যে প্রক্রিয়াটা, সেটা আমরা এই 6টা প্রতিষ্ঠানের সাহায্যে শিখে থাকি। এইবার দেখো, আমাদের সামাজিকরণের বিভিন্ন উপাদান আছে, বিশেষ করে 4টা উপাদান আছে: অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। এই যে 4টা উপাদান আমরা যদি ভালো করে দেখি, এই 4টা উপাদান কি কি? এই 4টা উপাদানের প্রথমটা হলো অনুকরণ। অনুকরণ মানে ইমিটেশন, মানে নকল করা। সহজ ভাষায় অনুকরণ মানে হলো নকল করা। এখন তুমি কার থেকে সামাজিকরণ প্রক্রিয়াটা শিখতেছো? কার থেকে? তুমি যার থেকে সামাজিকরণ প্রক্রিয়াটা শিখতেছো, তুমি তাকে কিন্তু অনেক বেশি অনুসরণ করো। সে কিভাবে কথা বলে, সে কিভাবে তোমার সামনে হাঁটে, কি ধরনের পোশাক পরে, এই ধরনের তাকে তুমি সবসময় অনুকরণ করতে থাকো। এই যে অনুকরণ করো, এটাই হলো তোমার সামাজিকরণের একটা প্রক্রিয়া, যে তুমি কাউকে নকল করে শিখতেছো। এই প্রক্রিয়াটাকেই বলা হয় অনুকরণ। তো এখানের মাধ্যমে আমরা কারো ভাষা শিখতে পারি, কারো সংস্কৃতি শিখতে পারি, কারো খাদ্যাভ্যাস, সে কি খাচ্ছে সেটা দেখে তুমি পরবর্তীতে সেই খাবারটা তুমি তৈরি করতেছো। এই প্রক্রিয়াটাকে আমরা অনুকরণ প্রক্রিয়া বলে থাকি। তো এই অনুকরণটা শিশু যখন, দেখো ছোটবেলায় একটা শিশুর যখন জন্ম হয়, তখন সে কাকে অনুকরণ করে? সে তার মা বাবাকে অনুকরণ করে, তার মা বাবাকে। এই মা বাবা থেকে সে কি শিখে? সে মা বাবা থেকে আচার আচরণ শেখে, সে মা বাবা থেকে খাদ্যাভ্যাস শেখে, ঠিক আছে? মা বাবা থেকে সে ভাষা শেখে, সে কি রকম ভাষায় কথা বলবে, এবং সেখান থেকে সে পোশাক সম্পর্কে ধারণা পায়, তাই না? এবং কাকে অনুকরণ করতে চায়? সে তার মা বাবাকে অনুকরণ করতে চায়। দেখবা যে বাচ্চারা, বিশেষ করে বাচ্চা মেয়েরা কি করে, তার মার মতো শাড়ি পরতে চায়, ওড়না পেঁচিয়ে শাড়ি পরে। তাহলে এইগুলোকে আমরা বলি অনুকরণ। এরপরের প্রক্রিয়াটা হলো অভিভাবন। অভিভাবন একটা যোগাযোগ প্রক্রিয়া।
অভিভাবন কি? অভিভাবন একটা যোগাযোগ প্রক্রিয়া, একটা যোগাযোগ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? একটা সাংস্কৃতিক যোগাযোগ চলতে থাকে, একটা সাংস্কৃতিক যোগাযোগ চলতে থাকে। বিশেষ করে মনে করো যে শিক্ষা ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, শিল্প ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, রাজনীতি ক্ষেত্রে যোগাযোগ হতে পারে। এই ক্ষেত্রে বর্তমান যুগে স্যাটেলাইট টেলিভিশন একটা বড় ভূমিকা পালন করে এবং ইন্টারনেট একটা বড় ভূমিকা পালন করে। তো ইন্টারনেটের মাধ্যমে একটা যোগাযোগ সৃষ্টি হয়। তুমি দেখতে পারো যে অন্য দেশের মানুষ কি ধরনের সংস্কৃতি, শিক্ষা, হ্যাঁ, এগুলো তারা পালন করতেছে। তো ওইখান থেকে আমরা কি শিখতে পারি? আমরা অন্য ধর্মের সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, এই বিষয়গুলো কিন্তু আমরা তাদের থেকে একটা যোগাযোগ হতে পারে। এই যোগাযোগটাকেই বলা হয় অভিভাবন। এরপরে দেখো অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ হলো তুমি অন্য কারো সংস্কৃতি বা তার ভাষাকে দেখে নিজের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করাটাই হলো অঙ্গীভূতকরণ। মানে তুমি নিজে ওটার একটা অংশ, নিজেকে ওই জিনিসের অংশ বলে মনে করবা। যেমন দেখো বাচ্চারা ছোটবেলায় স্পাইডারম্যানকে দেখে নিজেই স্পাইডারম্যান হতে চায়, স্পাইডারম্যান সাজে সে, হ্যাঁ, তাহলে এই যে সাজতেছে, বা তুমি মনে করো যে খালেদা জিয়ার মতো সাজ গ্রহণ করতেছো, বা শেখ হাসিনার মতো যদি কেউ সাজে, বা মনে করো যে এই ধরনের কারো মতো কেউ সাজতেছে, যেমন খুশি তেমন সাজের মতো, এটাকে বলা হয় অঙ্গীভূতকরণ। ঠিক আছে? আর ভাষা তো একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ ভাষা একটা যোগাযোগের মাধ্যম। ভাষা কি? ভাষা একটা যোগাযোগের মাধ্যম। তাহলে দেখো এই যে আমাদের এই বিভিন্ন উপাদানগুলো, এই উপাদানগুলো কি করে? আমাদের সামাজিকরণ শিখতে সাহায্য করে। ঠিক আছে? এরপরে আসো ব্যক্তি সামাজিকরণে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশেষ করে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, এরা অনেক বড় ধরনের ভূমিকা রাখে। কারণ এদের মাধ্যমে তুমি কি করো? অন্য দেশ বা পৃথিবী সম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারো। যখন তুমি জানতেছো তখন তোমার সামাজিকরণ প্রক্রিয়াটা আরো ত্বরান্বিত হচ্ছে। এটাই হলো মূল বিষয়। ঠিক আছে? তো এরপরে আসো কি বলছে? এরপরে হলো আমরা এখন দেখব যে আমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা সলভ করব। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নে আসো। প্রথম প্রশ্ন কি বলছে? শিশু শিক্ষার প্রথম মাধ্যম কোনটি? তোমরা একটু দেখো প্রথম মাধ্যম কোনটি, তোমরা অ্যান্সার দাও। শিশু শিক্ষার প্রথম মাধ্যম কোনটি, প্রথম বাহন কোনটি? প্রথম হলো পরিবার, কারণ পরিবার থেকে শিশু প্রথমে শিখে থাকে, তাই না? এরপরে প্রশ্ন দেখো কি বলছে? সামাজিকরণের প্রধান মাধ্যম কোনটি? সামাজিকরণের প্রধান মাধ্যমও কিন্তু পরিবার। পরিবার হলো সামাজিকরণের প্রধান এবং শক্তিশালী মাধ্যম। ঠিক আছে? এরপরের প্রশ্নে আসো, সামাজিকরণের প্রথম এবং প্রধান বাহন কোনটি? এটার অ্যান্সারও হবে পরিবার। কোনটি স্থানীয় সমাজের উপাদান? স্থানীয় সমাজের উপাদান নিচের কোনটি? দেখো এটা তো আমরা পড়েছি, তাই না? স্থানীয় সমাজের উপাদান হলো বিজ্ঞান ক্লাব। সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠানটি? তাহলে এটা কি হবে? এটা হবে পরিবার সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কি প্রয়োজন? তুমি যদি সুষ্ঠু বিকাশ করতে চাও তাহলে কি প্রয়োজন? ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন হলো কি? এখানে কি শিক্ষা, প্রশিক্ষণ, নগরায়ন নাকি সামাজিকরণ? প্রথমে যদি আমরা বলি সমাজে বসবাস করতে হলে তার প্রয়োজন সামাজিকরণ। ঠিক আছে? কারণ সামাজিকরণের মধ্যেই কিন্তু শিক্ষা অন্তর্ভুক্ত থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা একে অপরকে কি করে? একে অপরকে মাদকাসক্ত করে কিনা? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। আচ্ছা দেখো, একে অপরকে স্বাস্থ্যবান করার কোনো সুযোগ নাই, বা একে অপরকে অসামাজিক করার কোনো সুযোগ নাই, তাই না? তাহলে কি করে? একে অপরকে প্রভাবিত করে। একটা শিশুর মধ্যে যেই ধারণা আছে সেটা অন্যের মধ্যে, তার ক্লাসমেটের মধ্যে, তার ফ্রেন্ডের মধ্যে ওই ধারণাটাকে সে প্রচার করে। ঠিক আছে? তো এরপরের প্রশ্ন দেখো কি বলছে? এরপরের প্রশ্ন বলছে যে শিশুর মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় কিভাবে?
কিভাবে প্রকাশিত হয়? দেখো দেখো তাহলে চারটা অপশন আছে, শিক্ষা প্রতিষ্ঠান, নাকি রাজনৈতিক, নাকি পরিবারের মাধ্যমে, নাকি সমবয়সী সঙ্গীদের মাধ্যমে। যখন তারা একসাথে খেলাধুলা করে, একজনের পা কেটে গেলে আরেকজন ব্যান্ডেজ করে দেয়, বা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেওয়ার চেষ্টা করে বা সহযোগিতা করে, বা একজনের দুঃখে আরেকজন দুঃখ পায়, বা একসাথে কিভাবে তারা লিডার হবে এই বিষয়ে তারা চিন্তা করে। তো এই বিষয়ের মাধ্যমে তারা যখন সমবয়সী সঙ্গীদের সাথে থাকে তখন তাদের মধ্যে এই গুণগুলো বিকশিত হয়। ঠিক আছে, আচ্ছা আসো পরের প্রশ্নটা দেখো, সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটি? সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটি? শিক্ষা প্রতিষ্ঠান, নাকি খেলার সাথী, নাকি স্থানীয় সমাজ, নাকি পরিবার? কোনটা? সেটা হবে পরিবার। ঠিক আছে, নাম্বার 10-এ দেখো, শৈশবে সমবয়সীদের সাথে খেলাধুলার আকর্ষণ কেমন থাকে? অবশ্যই অপ্রতিরোধ্য থাকে, তাই না? অনেক বেশি আকর্ষণ থাকে বন্ধুদের সাথে খেলাধুলা করার জন্য। সহমর্মিতা, সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলী কিভাবে বিকশিত হয়? তোমাদেরকে আমি একটু স্লো যাচ্ছি, কারণ আমি চাই অ্যান্সার গুলো তোমরা আমার আগে দাও। তোমরা যখন আমার আগে অ্যান্সার দিবা তখন এটা প্রপার ওয়েতে আমাদের প্র্যাকটিস হবে। ঠিক আছে, তো সমবয়সীদের সাথে খেলাধুলা করলে এবং সমবয়সীদের খেলার সাথীদের সাথে যদি সদ্ভাব থাকে, বা এখানে সদ্ভাব হবে মানে তাদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ থাকে এবং তারা যদি একে অপরের থেকে শিখে থাকে, তাহলে এখানে অ্যান্সার হবে 1, 2 ও 3। ওকে, আচ্ছা এরপরে দেখো, সামাজিকরণে অভিভাবন প্রক্রিয়া কাকে বলে? অভিভাবন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? অভিভাবন হলো অপরের অনুকরণে নিজেকে গড়াটাই হলো অভিভাবন, অপরের অনুকরণে নিজেকে গড়া। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, পরিচারিকা লাভলি মূলত এলিজাকে দেখাশোনা করে। হঠাৎ এলিজার মুখে লাভলির মতো বরিশালের ভাষায় কথা শুনে মা অবাক হলেন। তাহলে এই যে বাচ্চাটা অন্য একজনের থেকে ভাষা শিখলো, কিভাবে শিখলো? কারণ সে তাকে অনুকরণ করেছে। কি করেছে? অনুকরণ করেছে। আচ্ছা এরপর দেখো, টেলিভিশন চ্যানেলগুলো অনেক বিজ্ঞাপন প্রচার করে। তো বিজ্ঞাপনটা হলো যোগাযোগ, তাহলে এটা হবে অভিভাবন প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখো, একজনের তথ্য অন্যজনের নিকট পৌঁছে দেওয়াটা কেমন ধরনের প্রক্রিয়া? এটাও হবে একটা, যখন পৌঁছে দেওয়া হবে মানে যোগাযোগ হবে, যোগাযোগটাকে আমরা বলি অভিভাবন। ঠিক আছে, এরপর দেখো, কোনটি ব্যক্তির ব্যক্তিত্বকে শৈশব থেকে প্রভাবিত করে? ব্যক্তির ব্যক্তিত্বকে শৈশব থেকে প্রভাবিত করে তার ভাষা। ঠিক আছে, তার ভাষা। এরপর দেখো পরের প্রশ্নে কি বলছে, ছোট্ট অন্তু ব্যাটম্যান সে যে বাসার সবাইকে চমকে দিতে মজা পায়, তাহলে সে এখানে কি করে? সেখানে অঙ্গীভূত করে থাকে, তাই না? তো সেখানে অঙ্গীভূত করে থাকে, ব্যাটম্যান বা স্পাইডারম্যান রূপে সাজাটাই হলো অঙ্গীভূত করা। বড়দের সালাম দেওয়া আমাদের সমাজের একটা রীতি। এই যে রীতিটা তুমি আয়ত্তকরণ করতেছো, এই প্রক্রিয়াটাকে কি বলে? এই প্রক্রিয়াটা হলো সামাজিকীকরণ। কারণ বড়দেরকে সালাম দেওয়াটাই কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে তুমি এই রীতিটা আয়ত্ত করছো। রূপাই আগে পড়ালেখা করতে চাইতো না, কিন্তু তাদের নতুন ছেলে আসার পরে তাদের সাথে নিয়মিত স্কুলে যায়, এখন পড়াশোনা করে। তাহলে তার এখানে কি ঘটছে? তার যে আচরণের পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনটা হলো সামাজিকীকরণ। ঠিক আছে, এরপর দেখো কি বলছে যে 20 নম্বর প্রশ্ন, রূপাই এবং রিভুর বন্ধুত্বের ফলে রূপাইয়ের মধ্যে কি ঘটবে? রূপাইয়ের মধ্যে কি ঘটবে? তো এটা তো আমরা শুরুতেই দেখলাম যে সমবয়সীদের সাথে যদি তুমি চলো, নেতৃত্বের বিকাশ ঘটবে, সহনশীলতার মনোভাব ঘটবে এবং সহযোগিতার মনোভাব ঘটবে। তার মানে 1, 2 ও 3 হবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী যদি 85% হয়, খুব কঠিন প্রশ্ন, অনেক হার্ড। হাই এত কঠিন প্রশ্ন, এত কঠিন প্রশ্ন কিভাবে হয়? হ্যাঁ, শহরের জনগোষ্ঠী 85% হলে, শহর মানে গ্রামের জনগোষ্ঠী যদি 85% হয়, তাহলে শহরবাসী কত পার্সেন্ট? হ্যাঁ, 15%, তাই না? আচ্ছা এরপর দেখো, এরপর কি আছে? এরপর বলছে সর্বাধিক শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয়? যদিও এখানে টেলিভিশন বলছে, বইতে বলছে, বুঝছো, বুকে পাথর চেপে ফেসবুককে কেটে টেলিভিশনে লিখলাম। ওকে, যে তোমাদের বইতে আছে। আমাদের বইগুলো যে আপডেট না, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগের প্রমাণিত কার্যকর মাধ্যম কোনটি? আধুনিক বিশ্বে সেটা হলো ফেসবুক। ঠিক আছে, এবার দেখো ফেসবুক সামাজিক যোগাযোগের কার্যকর মাধ্যম হিসেবে কেন প্রমাণিত হয়েছে? কেন এটা এত বেশি ফেমাস হয়েছে? কেন? প্রথম কারণটা খুব ইজি, যে কেউ ইউজ করতে পারে, তাই না? অ্যাঞ্জেল জরিনা, অ্যাঞ্জেল কারিনা, ঠিক আছে, এরাও কিন্তু ফেসবুক ইউজ করতে পারে। এরপর দেখো জনাব কম্পিউটারে একটি পণ্যের বিজ্ঞাপন দেখে তা কিনতে অর্ডার দিতে চায়, তাহলে এটাকে কি বলে? এটাকে বলে ই কমার্স, তাই না? তুমি যখন এই যে অনলাইনে কোনো একটা কিছু অর্ডার দিচ্ছ, এই ব্যবসা বাণিজ্যের প্রক্রিয়াটাকে বলা হয় ই কমার্স। ওকে, এরপর দেখো কিসের মাধ্যমে খুব অল্প সময়ে কম খরচে দেশে বিদেশে চিঠি ও তথ্য আদান প্রদান করা যায়? কিসের মাধ্যমে? চিঠি ও তথ্য পাঠাবা ইমেইলের মাধ্যমে। এবার দেখো নিচের কোনটি দেশ বা বাইরের মানুষের যোগাযোগকে সহজ করেছে? অবশ্যই সেটা কি হবে? ইন্টারনেট হবে, তাই না? ইন্টারনেট খুব সহজ অধ্যায়, এই অধ্যায়ে আমাদের অত বেশি কষ্ট করার দরকার নাই। হ্যাঁ, জনসাধারণের নিকট সংবাদ, মতামত এগুলো বিনিময় করতে পারে কে? এগুলো বিনিময় করতে পারে, যেহেতু জনসাধারণের কথা বলছে তাই এখানে গণমাধ্যম বলতে হবে। গণমাধ্যম, ঠিক আছে। গণমাধ্যমের উপাদান কোনটি? এখানে যে কটা দেওয়া আছে এর মধ্যে কোনটা গণমাধ্যমের উপাদান? কোনটা? ফেসবুক, টুইটার বা ইমেল কিন্তু গণমাধ্যম না। চলচ্চিত্রটা হলো গণমাধ্যম। কোনটির মানুষের চিন্তা চেতনা এবং জীবনধারাকে প্রভাবিত করে? চিন্তা চেতনা এবং জীবনধারাকে প্রভাবিত করে কোনটা? যেমন গণমাধ্যমের একটা উপাদান হলো টেলিভিশন, এটা এখনো টেলিভিশনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, এরপর দেখো খুব সহজ, ইম্পর্টেন্ট, জ্ঞানমূলক এবং এক কথায় উত্তর। তোমরা এই প্র্যাকটিস শিটে কিন্তু এই অ্যান্সার গুলো সহ পেয়ে যাবা। হ্যাঁ, ই কমার্সের পূর্ণরূপ, ই কমার্স কাকে বলে, ইমেইল কি, অনুকরণ কি, সামাজিকরণ প্রক্রিয়া কি, ইমেইলের পূর্ণরূপ, মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কোনটি, গণমাধ্যম কাকে বলে, টুইটার কি, সামাজিকরণের প্রথম এবং প্রধান বাহন কোনটি। জ্ঞানমূলকের জন্য আরো কিছু প্রশ্ন আমরা দেখি, এই প্রশ্নগুলো আমরা জ্ঞানমূলকের জন্য পড়ে ফেলবো। ঠিক আছে, তা আশা করা যায় এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, আশা করা যায় তোমরা ভালো কিছু পাবা। ঠিক আছে, এরপরে দেখো এগুলো পড়বা অনুধাবনের জন্য। অনুধাবনের প্রশ্ন কিভাবে লিখতে হয় বুঝছো তো? প্রথমে এক লাইনে সেটাকে ব্যাখ্যা করবা, এক লাইনে ব্যাখ্যা করে দিবা একটা লাইন, তারপরে আরেকটা প্যারায় তুমি সেটাকে ব্যাখ্যা করবা। ঠিক আছে, তো প্রথমটা হবে এক লাইন, আর পরের প্যারাটা হবে 5 থেকে 6 লাইন। ওকে, আর যদি একটু ছোট হয় তাহলে 4 লাইনও হতে পারে, সমস্যা নাই, এখন ইস্যু না। তো ঠিক মতো লিখতে পারো এবং বইকে ফলো করবা, অলওয়েজ বইকে ফলো করবা। ঠিক আছে, বই ফলো করবা, কোনো কিচ্ছুর দরকার নাই। বিজিএস এ তুমি যদি শুধু তোমার টেক্সট বুকটা পড়ো, আর কিচ্ছু দরকার নাই। শুধু টেক্সট বুক পড়বা এবং সেখান থেকে অ্যান্সার লিখবা, তুমি ফুল মার্কস পাবা, আমি কথা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, সৃজনশীল প্রশ্ন বলছে, ভেরি ইজি। সামাজিকরণের ভাষার প্রভাব, প্রতিষ্ঠানের প্রভাব, পরিবার, তাই না? তারপরে দেখো পরিস্থিতির জন্য পরিবার দায়ী কিনা। সো এটা খুব ইজি এখানে। তারপর দেখো গ্রাম এবং শহরের সামাজিকরণের পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্রাম এবং শহরের সামাজিকরণের প্রক্রিয়া। এখন গ্রামের পরিবার এবং আত্মীয় স্বজন অনেক গুরুত্বপূর্ণ। গ্রামের জন্য পরিবার, আত্মীয় স্বজন, স্থানীয় সমাজ, বুঝছো, স্থানীয় সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, এরা অনেক বড় ভূমিকা রাখে। আর শহরে দেখো পরিবার, বিদ্যালয়, সহপাঠী, বুঝছো, বিদ্যালয়,
সহপাঠী বা খেলার সাথী, এরা সামাজিকরণে অনেক বেশি ভূমিকা রাখে। শিমুলের সামাজিকরণের ক্ষেত্রে কোন উপাদানটি বেশি ভূমিকা রাখছে? তাহলে দেখো সে কি করছে, যেহেতু যৌথ পরিবারে বসবাস করছে, তাই না? তাহলে এখানে তার কোন উপাদানটা বেশি ভূমিকা রাখছে? অবশ্যই পরিবার। তুমি কি মনে করো পলাশের ক্ষেত্রে বিশ্বায়ন, বিশ্বায়ন মানে গ্লোবাল ভিলেজ বা এই যে গ্লোবালাইজেশন, সেটা কতটুকু ভূমিকা রাখছে? এই বিষয়টা এখানে লিখতে বলছে। এটা ভেরি ইজি, তোমরা এমনি লিখতে পারবা। তারপরে দেখো যোগাযোগের ক্ষেত্রে ভাষা কেন ইম্পর্টেন্ট এবং সামাজিকরণের কোন মাধ্যমটা ফুটে উঠেছে, তো এই বিষয়টা তোমরা দেখো। হ্যাঁ, এখানে তোমার কি ফুটে উঠেছে দেখো, এখানে তুমি খুব সহজেই কি করতে পারছো, অন্যজনকে নকল করতেছো, তাই না? অনুকরণ ফুটে উঠেছে। এবং সবুজের সামাজিকরণে মা কি বলছে, যে ভালো ছেলেদের সাথে মিশবা, কারণ তোমার সামাজিকরণে সঙ্গীরা অনেক বড় ভূমিকা রাখে। এই ধরনের সৃজনশীল তোমরা প্র্যাকটিস করবা বাসায়, আশা করা যায় ভালো করবা। তাহলে এখানে আমরা অধ্যায় 7 অধ্যায়টা ভালো করে দেখলাম। এবার আসলে আমরা অধ্যায় 8 শুরু করছি। অধ্যায় 8 এর নাম হলো বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। নৃগোষ্ঠী বলতে আমরা ক্ষুদ্র জাতিসত্তার যে মানুষরা রয়েছে বা বাংলাদেশের আদিবাসী উপজাতিদেরকে এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখো আমাদের বাংলাদেশের যারা আছে আদিবাসী বা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা কারা? হ্যাঁ, তারা কোথায় বসবাস করে? তো এখানে দেখো বলছে যে এখানে একটা তারা বাংলাদেশের কোন অঞ্চলে তারা কোথায় বসবাস করে সেটা বলা হয়েছে। তো আমরা এখানে যদি একটা ম্যাপ আঁকি তাহলে খুব ইজিলি তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো তারা কোথায় কোথায় বসবাস করে। আচ্ছা, বাংলাদেশে একটা ম্যাপ আঁকি, যদিও আমার ম্যাপটাও তো ভালো না, তো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। একটা বিচ্ছিরি ম্যাপ আঁকবো তোমাদের সামনে 1 মিনিটে, ঠিক আছে? একদম ফ্রি হ্যান্ডে আঁকতেছি। তো মনে কর এই হলো আমাদের বাংলাদেশের একটা ম্যাপ। খুব একটা ভালো হয় নাই, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বিষয়টা। হ্যাঁ, তো এখন আমরা এখানে দেখবো যে আমাদের বাংলাদেশের এই যে অঞ্চলটা, হ্যাঁ, এখানে কি কি আছে? এখানে আছে পার্বত্য চট্টগ্রাম, বুঝছো? পার্বত্য চট্টগ্রাম এবং রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। এই অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, হ্যাঁ, এই অঞ্চলে দেখো এইটা বলা হয় দক্ষিণ পূর্ব অঞ্চল। কারা কারা আছে এখানে? এই যে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। এই অঞ্চলে কারা কারা বসবাস করে? এই অঞ্চলে আছে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, এটা ম্রো হবে, ম্রো, তংচঙ্গা, বম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি, লুসাই, এরা এই অঞ্চলে বসবাস করে এবং এদেরকে বলা হয় পাহাড়ি। কি বলা হয় এদেরকে? পাহাড়ি। এবং এরা নৃতাত্ত্বিক মানে অ্যানথ্রোপোলজিক্যালি এরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ, মানে মঙ্গলয়েড। এদের দেহটা কেমন? এটা একটু ফর্সা হবে, আকার একটু খাটো হবে, নাকটা বোচা হবে, চোখটা ছোট হবে। এই ধরনের মানুষদেরকে বলা হয় মঙ্গলয়েড, ঠিক আছে? তো এখানে কারা আছে? চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তাই না? কারা কারা আছে লেখো এখানে, কারা কারা আছে? এখানে আছে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, তংচঙ্গা, খ্যাং, ম্রো, বুঝা গেছে? এই নৃগোষ্ঠীর মানুষেরা এখানে আছে।
ঠিক আছে, বাদ পড়ছে কারা? পাংখুয়া চাক খুমি। আচ্ছা এখানে দেখি এই ধরনের মানুষেরা এখানে বসবাস করতেছে। ঠিক আছে, তারপরে দেখো বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, বৃহত্তর ময়মনসিংহ মানে ময়মনসিংহ, শেরপুর, এই অঞ্চলে আছে কারা? গারো, হাজং এবং কোচরা। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল কোনটা? বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল হলো এই অঞ্চলটা, এই অঞ্চলটা। ঠিক আছে, এটা কোন অঞ্চল? এটা হলো বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল। বৃহত্তর ময়মনসিংহ এই অঞ্চলে কারা আছে? এই অঞ্চলে আছে, এখানে আছে গারোরা, গারো পাহাড় আছে না, গারো। তারপর আছে হাজং এবং কোচ, এরা এই অঞ্চলে আছে। ঠিক আছে, এরপর দেখো সিলেট অঞ্চলে আছে খাসি এবং মণিপুরি। এই যে সিলেট, এই অঞ্চলে কারা আছে? খাসিয়া, খাসিয়া বলা হয়, খাসিয়া এবং মণিপুরি। মণিপুরি এরা আছে কোথায়? এই জায়গাটার নাম হলো বৃহত্তর সিলেট অঞ্চলে ওনারা বসবাস করে। তারপর কি আছে দেখো, এরপর আছে কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনায় আছে রাখাইনরা। হ্যাঁ, এই যে কক্সবাজার, এই দিকটাতে আছে কারা? রাখাইনরা, রাখাইন, রাখাইন। এই দিকটা তো কিছুটা অঞ্চলে রাখাইন আছে, পটুয়াখালীর দিকে রাখাইনরা আছে। ঠিক আছে, আবার দেখো দিনাজপুর, রংপুর, রাজশাহী অঞ্চল আছে সাঁওতাল, ওরাও, মাহালি। বিশেষ করে সাঁওতাল আর কি বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে থাকে। দিনাজপুর এই অঞ্চলটাতে আছে সাঁওতাল, সাঁওতালরা। ঠিক আছে, ওরাও, সাঁওতাল, হ্যাঁ, মাহালি, মুন্ডা, মাল, মালো। যাক, এখানে সাঁওতাল এবং ওরাওরা বেশি বেশি পরিমাণে আছে, ওরাও। ঠিক আছে, ইজ ইট? বানানটা কি এরকম? আচ্ছা, শুধু র এর উপরে। ওকে, ঠিক আছে। তো এই হলো, দেখো এই ম্যাপটা দ্বারা আমরা বুঝতে পারি আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা বসবাস করে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এক দলের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে, তাদেরকে পাহাড়বাসী বলা হয় বা পাহাড়ি বলা হয়। যারা সমতলে থাকে তাদেরকে সমতল বলা হয়। ঠিক আছে, তো এবার আসো আমরা একটু ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মূল বিষয়গুলোকে জানবো। যেমন চাকমা, বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠী, সবচেয়ে বেশি মানুষ চাকমা। তো এই যে চাকমা সমাজের মূল অংশ কিন্তু তাদের পরিবার, এদের মূল অংশ হলো পরিবার। এবং চাকমা কিছু পরিবার তারা একসাথে হয়ে তাদের পাড়া বা যেটাকে আমরা গ্রাম বলি, ওরা সেটাকে বলা হয় আদাম বা পাড়া। এবং এই গ্রাম প্রধান ওরা ওদের যারা থাকে তাদেরকে বলা হয় কারবারি। এবং কয়েকটা গ্রাম বা পাড়া নিয়ে গঠিত হয় মৌজা, এবং এই মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। তাহলে এখানে দুইটা বিষয় আমরা শিখলাম, একটা হলো পাড়ার প্রধানকে কারবারি। ঠিক আছে, পাড়ার প্রধান হলো কারবারি। তোমরা নাম শুনবা দার্জিলিং পাড়া। ঠিক আছে, তারপরে দেখো মৌজা, মৌজার প্রধান হলো হেডম্যান, কে? হেডম্যান। ঠিক আছে, কয়েকটা মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয়। মৌজা মিলে, কয়েকটা মৌজা মিলে গঠিত হয় চাকমা সার্কেল, এবং সার্কেলের প্রধান হলো চাকমা রাজা। এবং এই চাকমা রাজা কিন্তু বংশানুক্রমে চাকমা রাজা হয়ে থাকে। এবং চাকমা সমাজ আমাদের বাঙালি সমাজের মতোই পেতৃতাত্ত্বিক, এবং এদের প্রধান মানে অর্থনৈতিক কাজ হলো কৃষিকাজ, এবং এরা কৃষি করে জুম পদ্ধতিতে। তো জুম কাকে বলে? জুম পদ্ধতি হলো অনেক ট্র্যাডিশনাল একটা পদ্ধতি। পাহাড়ের কিছু জায়গায় তারা প্রথমে গাছপালা কেটে ফেলে, তারপর সেখানে তারা আগুন দেয়, বুঝছো? আগুন দেওয়ার ফলে সেখানে উর্বরতা বৃদ্ধি পায়। তারপর সেখানে তারা ফসল করে, এবং একবার ফসল হওয়ার পরে পরের বছর আর সেখানে তারা ফসল করে না, অন্য একটা জায়গায় আবার সেম পদ্ধতিতে ফসল করে। এই পদ্ধতিটাকে জুম চাষাবাদ পদ্ধতি বলা হয়। এবং তারা বৌদ্ধ ধর্ম অবলম্বী,
এবং তাদের প্রধান উৎসব হলো বৈশাখী পূর্ণিমা, এবং তারা আরেকটা পূর্ণিমা আছে সেটা হলো মাঘী পূর্ণিমা, এখানে তারা গৌতম বুদ্ধের সম্মানে ফানুস উড়ায়। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। তোমরা অনেক সময় ভাবো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী চ্যাপ্টারে হয়তো আমাকে অনেক তথ্য মনে রাখতে হবে, আসলে অনেক বেশি না। তুমি যদি একটু সিলেক্টিভ হও তাহলে তুমি খুব সহজেই এই অধ্যায়টা খুব সহজেই পড়তে পারবা, ঠিক আছে? তো এরপর দেখো কি বলছে, চাকমা মেয়েদের পোশাকের নাম, যেটা নাম মনে রাখতে হবে, পিনন এবং হাদি। এবং তারা আমাদের মতোই, বাঙালিদের মতোই, তাদের প্রধান খাদ্য ভাত, এবং তাদের সবচেয়ে জনপ্রিয় উৎসব হলো বিজু উৎসব। এবং বাংলা নববর্ষে তারা কি করে, শেষ 2 দিন এবং নববর্ষের প্রথম দিন তারা এই বিজু উৎসবটা পালন করে, ঠিক আছে? তাহলে এই দেখো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্ট চাকমা, ঠিক আছে? এরপর দেখো গারোদের নিয়ে কথা বলছে, খুবই ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই গারোরা কিন্তু মাতৃতান্ত্রিক, বুঝতে পারছো? গারোরা হলো মাতৃতান্ত্রিক। আচ্ছা, আমরা দেখবো শুরুতেই এই যে মাতৃতান্ত্রিক, এবং এদের মায়ের যে বংশটা সেটাকে বলা হয় মাহারি। এবং এই গারোর পরিবারে যখন বিয়ে হয় তখন স্বামী তার স্ত্রীর পরিবারে চলে আসে, এবং স্ত্রী হলো এখানে সকল সম্পত্তির মালিক হয়, মায়ের সম্পত্তির মালিক হয় মেয়ে, বিশেষ করে পরিবারের ছোট মেয়ে বিশেষ মালিক হয়, ঠিক আছে? তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হলো ক্লু, যে তোমাকে গারোদেরকে নিয়ে লিখতে বললে তার ক্লু হলো মাতৃক্ষত্রিয় তারা, ওকে? এবং গারোরা নিজেদেরকে মান্দি নাম পরিচয় দিতে তারা পছন্দ করে, এবং দেখো তাদের সমাজের 5টা প্রধান যে পদ সেটা হলো সাংমা, মারাগ, মমিন, শিরা ও আরেং। তো এর মধ্যে ইম্পর্টেন্ট হলো এই যে তাদের আরেং যারা, সে হলো ধর্মগুরু। এই যিনি আরেং আছেন তিনি কি এই গারোদের মধ্যে তিনি হলো ধর্মগুরু, ঠিক আছে? ধর্মগুরু, ওকে? তো গারোরা সাধারণত কৃষিকাজ করে, খুব ইজি। এবং গারোদের একটা আদি ধর্ম ছিল সাংসারে, তারা প্রকৃতি পূজা করত, কিন্তু বর্তমানে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, বা ম্যাক্সিমাম গারোরা খ্রিস্ট ধর্ম অবলম্বী হয়েছে। তো এরপরে দেখো তাদের নিজেদের পোশাকের নাম হলো দকমান্দা ও দকশারি, এবং পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো গান্ধ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওদের একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে, উৎসব আছে, যেটা হলো ওয়াঙ্গালা। এই ওয়াঙ্গালা হলো সামাজিক ও কৃষি উৎসব, এবং ওদের নিজেদের একটা ভাষাও আছে, সেই ভাষাটার নাম হলো আচিক। এই ভাষায় তারা কথা বলে নিজেরা। তো এই হলো আমাদের গারোদের নিয়ে তথ্য। এবার আমরা চলে যাব সাঁওতালরা বাঙালিদের সাথে অনেক বেশি রিলেটেড, বা অনেক বেশি মিল আছে, কারণ এরা কোথা থেকে আসছে, অস্ট্রালয়েড থেকে আসছে। কারণ এদের গায়ের রংটা অনেকটা বাঙালিদের মতোই, বা একটু বেশি কালো। দেখো এই জন্য এদেরকে বলা হয় অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত। এরা কিন্তু মঙ্গলয়েড না, এরা অস্ট্রালয়েড। যেহেতু অস্ট্রালয়েড তাই এদের রং হবে কালো। এরা ব্ল্যাক, উচ্চতা মাঝারি ধরনের, চুল কালো এবং ঈষৎ ঢেউ খেলানো, অনেকটা বাঙালিদের মতোই। তো সাঁওতাল সমাজের মূল ভিত্তি হলো পঞ্চায়েত। বাঙালিদের সাথে অনেক মিল আছে। এরা প্রধানত প্রকৃত পূজারী, তবে এরা ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেছে, ঠিক আছে? এবং তাদের মধ্যেও যেসব উৎসব আছে, সোহরাই এবং বাহা, এই উৎসবটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জায়গা ইম্পর্টেন্ট, 1855 সালে 30শে জুন সাঁওতাল বিদ্রোহ, সিধু এবং কানু 2 ভাই, তারা এই সাঁওতাল বিদ্রোহটা তারা শুরু করেছিল ইংরেজ শাসনের এর বিরুদ্ধে, ঠিক আছে? এইটা হলো সাঁওতালের একটা গুরুত্বপূর্ণ। তো এরপর দেখো মারমা। তো বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মধ্যে মারমারা দ্বিতীয়। মারমা শব্দটা মাইমা শব্দ থেকে এসেছে, এটা খুবই ইজি। এবং তাদের প্রধান কারা, চাকমার যেমন প্রধান আছে চাকমা রাজা, ঠিক একই রকম তাদের প্রধান কারা, তাদের প্রধান হলো বোমাং চিফ বা বোমাং রাজা। তো এরাও সেম, চাকমাদের সাথে অনেকটা মিল আছে, গ্রাম আছে এবং গ্রামের প্রধান থাকে, এবং গ্রামের প্রধানকে বলা হয় রোয়াজো বা রোয়াজা। তো মারমাও পিতৃতান্ত্রিক সমাজ, ঠিক আছে? এবং এরপরে দেখো কিন্তু এরা মায়ের মতামতকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো এরপরে দেখো মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী, এটা আমরা জানি। এবং তাদের যে পোশাক, বিশেষ করে এই পোশাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, থামি পোশাকটা ইম্পর্টেন্ট। এবং তারা সাংরাই উৎসব পালন করে। সাংরাই তাদের যে উৎসব সেটা হলো সাংরাই। তাহলে দেখো বিজু, সাংরাই, ঠিক আছে?
এবং বৈশাখ, তিনটা উৎসব মিলে কিন্তু বৈশাখী হয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো রাখাইনরা বসবাস করে কোথায়? রাখাইনরা বসবাস করে পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার জেলায়। তো এখন দেখো আমরা মায়ানমারের কথাটা অনেক বেশি শুনি, মায়ানমার রাখাইন রাজ্যে অনেক সংঘাত হচ্ছে। তো একটা সময় এরকম সংঘাত হয়েছিল এবং তারা রাখাইন অঞ্চল থেকে আমাদের দেশে চলে আসছিল, সেখান থেকে তারা আমাদের দেশে বসবাস করে। ঠিক আছে, তো এরপর দেখো আমরা এখন একটু বহু নির্বাচনী প্রশ্নগুলোতে চলে যাব। এবার আসো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করি। এমসিকিউ কোশ্চেন যদি আমরা সলভ করি, দেখবা যে আমরা এর আগে যে ইনফরমেশন গুলো পড়েছি সেই ইনফরমেশন গুলোই বারবার আসছে। তো দেখো আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে বসবাসকারী নৃগোষ্ঠীর নাম। দক্ষিণ পূর্ব কোন অংশটা? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙামাটি। ওই অঞ্চলে বসবাস করে কোন ধরনের নৃগোষ্ঠী? এখানকার মধ্যে যারা আছে, এখানকার মধ্যে আছে ত্রিপুরা, কারণ আমরা জানি চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খ্যাং এই ধরনের নৃগোষ্ঠীরা দক্ষিণ পূর্ব অংশে বসবাস করে, তাই না? এবং সাঁওতালরা তাহলে কোথায় বসবাস করে? সাঁওতালরা বসবাস করে তোমার বাংলাদেশের উত্তর অঞ্চলে, দিনাজপুরের দিকে, তাই না? মানে উত্তর পূর্ব অংশে, উত্তর পশ্চিম অংশে, দিনাজপুরের দিকে। এবং মণিপুরীরা বসবাস করে বৃহত্তর সিলেট অঞ্চলে, এবং হাজংরা বসবাস করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। ঠিক আছে, তো এরপর দেখো কি আছে পরের প্রশ্নটা যদি আমরা যাই, বাংলাদেশের উত্তর পূর্ব অংশে বসবাসরত নৃগোষ্ঠী কোনটি? উত্তর পূর্ব অংশে, তাহলে চাকমা, মারমা বা রাখাইন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে বসবাস করে। তাহলে বাকি রইল মণিপুরী, যারা উত্তর পূর্ব অংশে বসবাস করে। ঠিক আছে, হাজং নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অংশে বসবাস করে? হাজং নৃগোষ্ঠী বসবাস করে উত্তর পূর্ব অংশে। একই প্রশ্নে ঘুরে আসছে। গারো, হাজং এবং কোচ কোথায় বসবাস করে? ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। ঠিক আছে, আচ্ছা এখানে মনে হয় আমি হঠাৎ দিইনি, ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো চাকমারা কয়টি দেশে বসবাস করে? বাংলাদেশ এবং ভারত। তাহলে চাকমারা দুটি দেশে বসবাস করে। চাকমা সার্কেল কি নিয়ে গঠিত? তো আমরা জানি চাকমাতে আদাম বা পাড়া, ওদের পাড়ার নাম হলো আদাম। সবচেয়ে বেসিক ইউনিটটা হলো আদাম বা পাড়া, তাই না? এই পাড়া নিয়ে কি গঠিত হয়? মৌজা গঠিত হয়। এই মৌজা থেকে গঠিত হয় চাকমা সার্কেল। তাহলে দেখো চাকমা সার্কেল কি নিয়ে গঠিত হয়? চাকমা সার্কেল গঠিত হয় মৌজা নিয়ে। ঠিক আছে, এবার দেখো চাকমা নৃগোষ্ঠীর প্রিয় খাদ্য কি? তারা ভাত, শাকসবজি খায়, কিন্তু তাদের প্রিয় খাদ্য হলো বাঁশকরল। চাকমা বালিকাদের পরনের কাপড়ের নাম কি? বালিকারা কোন ধরনের কাপড় পরে? তারা পিনন ধরনের এক ধরনের বিশেষ কাপড় পরে থাকে, তাই না? হাদি কোন নৃগোষ্ঠীর মেয়েদের পোশাক? হাদি হলো চাকমা নৃগোষ্ঠীর মেয়েদের পোশাক। মৃতদেহ দাহ করে কোন নৃগোষ্ঠী? মৃতদেহ দাহ করে চাকমা নৃগোষ্ঠী, তাই না? নবম শ্রেণীর শিক্ষার্থীরা টাঙ্গাইলে মধুপুরে শিক্ষা সফরে যায়, সেইখানে দেখো টাঙ্গাইলের মধুপুরে, এবং টাঙ্গাইল তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত, মানে উত্তর অঞ্চলে, উত্তর দিকে, মানে ঢাকার একটু পরেই টাঙ্গাইল উপরে। তো এখানে দেখো সমাজ ব্যবস্থা, সেই নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, এবং তারা নিজেদেরকে মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে। তাহলে এটা গারো নৃগোষ্ঠী হবে, তাই না? এবং এরপরে দেখো কি বলছে, যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা টাঙ্গাইল মধুপুরে, ও একই প্রশ্নই, ওটার পরের অংশ, তাদের সাংস্কৃতিক কি প্রযোজ্য? আচ্ছা এইখানে যেগুলো প্রযোজ্য সেটাই প্রশ্নে এখানে আসে নাই, তাহলে এই প্রশ্নটা ভুল আছে। ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাই। পরের প্রশ্ন দেখো, রফিকের দেখা নৃগোষ্ঠীটার নাম কি হবে? কি করছে রফিক? বার্ষিক পরীক্ষা শেষে দক্ষিণ পূর্ব অঞ্চলে সে বেড়াতে গিয়েছিল। দক্ষিণ পূর্ব অঞ্চলে, তো দক্ষিণ পূর্ব অঞ্চলে বেড়াতে গিয়ে সে কি দেখলো? মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান। এইটা দ্বারাই কিন্তু বোঝা গেল এখানে চাকমা নৃগোষ্ঠীকে বোঝানো হয়েছে। তো অ্যান্সারে তো কোথাও এক দেয়া নাই, তাহলে এটা ভুল আছে। এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন না, এটা অনলি জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, এটা হবে না এখানে। তারপরে দেখো কি বলছে, তো এদের সামাজিক উৎসব কেমন? হ্যাঁ, সামাজিক উৎসব কৃষিভিত্তিক কিনা? কৃষিভিত্তিক হলো গারোদের সামাজিক উৎসব। বিবাহ অনুষ্ঠানে নৃত্যের ব্যবস্থা করে কারা? মারমারা, তাই না? এবং বর্ষবরণে পানি খেলায় মেতে ওঠে মারমারা।
এবং নিজস্ব উপকরণ দিয়ে পোশাক তৈরি করে চাকমারা, তাই না? তাহলে এটা হবে চাকমাদের একটা বৈশিষ্ট্য। তারপরে দেখো রফিকের সাথে কোন নৃগোষ্ঠীর দেখা হয়েছিল? রফিক কি করছে, সেখানে সে দেখতে পেয়েছে পুরুষরা মাথায় পাগড়ি পরে, আচ্ছা, এবং মেয়েরা এক ধরনের ব্লাউজ পরে। তো মাথায় পাগড়ি পরে কারা? মাথায় পাগড়ি পরে মারমাদের একটা বড় বৈশিষ্ট্য, তাই না? তাহলে সে মারমা জনগোষ্ঠীকে দেখেছে। তো তাদের কি কি এখানে বৈশিষ্ট্য আছে দেখো। মারমারা তাদের বৌদ্ধ ভিক্ষুক ভান্তেদের দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা মারমাদের আছে, এবং তারা বাড়িঘর বাঁশ কাঠ এবং ছন দিয়ে তৈরি করে। মাচায় তৈরি করে রাখাইনরা মাচায় ঘর তৈরি করে, তাই না? রাখাইনরা মাচায় ঘর তৈরি করে। আর মারমারা কি করে? তারা 5-6টা খুঁটির উপরে ঘর তৈরি করে, ঠিক আছে? এরপর দেখো মাহারি শব্দটা কি নির্দেশ করে? মাহারি নির্দেশ করে মাতৃগোত্র নির্দেশ করে। তারপর দেখো গারোরা কোন জেলায় বসবাস করে? গারোরা বৃহত্তর ময়মনসিংহ মানে শেরপুর জেলা, এর মধ্যে আর কোনোটাই বৃহত্তর ময়মনসিংহের জেলা না। কোন নৃগোষ্ঠী নিজেদেরকে মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে? গারোরা নিজেদেরকে এই পরিচয় দিতে পছন্দ করে। কোন নৃগোষ্ঠী মাতৃসূত্রীয়? এটাও খুবই ইজি কোশ্চেন, পরীক্ষায় আসলে আমি জানি তোমরা পারবা, ঠিক আছে? কোন জনগোষ্ঠীর লোকেরা দুইটি ধর্মের অনুসারী? দেখো রাখাইনরা না, মারমারা না, গারোরা দুইটা ধর্ম আছে তাদের। তাদের একটা ঐতিহ্যবাহী ধর্ম আছে, এবং আরেকটা তারা খ্রিস্টান ধর্মের অনুসারী হচ্ছে। গারোদের প্রধান উৎসবের নাম কি? গারোদের প্রধান উৎসবের নাম হলো ওয়াঙ্গালা হলো গারোদের প্রধান উৎসবের নাম। কোনটি সাঁওতালদের সাংস্কৃতিক উৎসব? সাঁওতালদের সাংস্কৃতিক উৎসব এখানে কোনটা? দেখো এখানে বলছে বিজু, জল উৎসব, সোহরাই বা ওয়াঙ্গালা। তো এখানে দেখো বিজু না, বিজু কাদের জল উৎসব? কাদের উৎসব? বিজু হলো চাকমাদের উৎসব, জল উৎসব মারমাদের, এবং ওয়াঙ্গালা হলো গারোদের। তাহলে বাকি হলো সোহরাই, এটা হলো সাঁওতালদের সাংস্কৃতিক উৎসব, ঠিক আছে? এরপর দেখো পিতৃসূত্র পরিবার আছে। এখানে দেখো পিতৃসূত্রীয় পরিবার এবং তাদের জীবিকার প্রধান কৃষি। তারা দুটি ধর্মের অনুসারীতে আমরা গারোকে দেখতে পেয়েছিলাম। গারো যারা মাতৃসূত্রীয়, এবং আর আছে সাঁওতালরা পিতৃসূত্র, ঠিক আছে? তাহলে এখানে কি হবে তোমরা অ্যান্সারটা বলে দাও। কোনটা অ্যান্সার হবে? চাকমা, গারো, সাঁওতাল নাকি মারমা? তাহলে এখানে অ্যান্সার হবে সাঁওতাল, ঠিক আছে? তাহলে দেখো মৃণালদের পরিবারে বাবার স্থান সবার আগে, কিন্তু তারা সমস্যা সমাধানের ক্ষেত্রে মায়ের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে, যেটা মারমা সমাজের একটা বড় বৈশিষ্ট্য, ঠিক আছে? দেখো মারমা নৃগোষ্ঠীর জনগণ কোন ধর্মের অনুসারী? তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। আচিক কুশিক কোন নৃগোষ্ঠীর ভাষা? এটা গারো নৃগোষ্ঠীর নিজেদের ভাষা। থামি কোন নৃগোষ্ঠীর পোশাক? মারমা মেয়েদের পোশাককে থামি বলা হয়। মারমা নববর্ষ পালন উপলক্ষে বা বর্ষপূরণ উপলক্ষে উদযাপন করে তারা কোন উৎসব? মারমা, তাই না? সাংরাই, ঠিক আছে? নৃগোষ্ঠীরা বৈশাখী পালন করে কেন পালন করে? পুরাতন বছরকে বিদায় জানাতে তারা বৈশাখী পালন করে। তো এর মাধ্যমে দেখো আমরা এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করে ফেললাম এবং জানতে পারলাম কেমন কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। এইবার আসো আমরা চলে যাই পরের প্রশ্নটাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে দেয়া আছে। তো যেহেতু তোমাদের অধ্যায়টা পড়ানো হয়েছে খুব সুন্দর করে এবং বইতে তোমরা পড়বা, তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু নিজেরা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এখানে 10টা প্রশ্ন আছে। আদাম কাকে বলে? জুম কি? হেডম্যান কাকে বলে? সাংরাই উৎসব কি? ওয়াঙ্গালা কি? মারমা সম্প্রদায়ের প্রধান কে? আদাম কিভাবে গঠিত হয়? বৈশাখী কি? চাকমাদের জনপ্রিয় উৎসবের নাম কি? পঞ্চায়েত কি? তারপরে দেখো কি বলা আছে, রোয়াজা কাকে বলে? রোয়াজা কাকে বলে তোমরা জানো কি না? মারমা গ্রাম প্রধানে কে রোয়াজা বলা হয়। বিজু কি? গ্রাম পঞ্চায়েত কি? রাখাইন শব্দের অর্থ কি? চাকমাদের জীবিকার প্রধান উপায় কি? রাখাইনদের গ্রামগুলো কোথায় অবস্থিত? গারোদের আদি ধর্মের নাম কি? সাঁওতালদের প্রধান জীবিকা কি? সাঁওতাল সমাজের মূল ভিত্তি কি? সাঁওতালরা কোন নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক? কোন নৃগোষ্ঠীর আদি স্থান ছিল? তিব্বতে। গারোদের, তাই না? গারোদের আদি নিবাস কিন্তু তিব্বতে ছিল। আমি একটু এক্সেপশনাল প্রশ্নগুলো শুধু উত্তর দিচ্ছি, হ্যাঁ? চাকমা সমাজের মূল অংশ কি? সাঁওতাল বিদ্রোহ কখন হয়? রাখাইনদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? গারোদের আদি বাসস্থান একই কথাই পানি খেলা কাদের উৎসব?
সাঁওতাল সমাজ কেমন, চাকমা সমাজের পাড়ার প্রধানকে কি বলে, মারমা গ্রামের প্রধানকে কি বলে এবং সাঁওতাল বিদ্রোহের নায়ককে। এই 30টা প্রশ্ন তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। এবং তোমাদেরকে এই যে দেখো 6 এবং 7-এ বা 6, 7 এবং 8-এ তোমাদেরকে যতগুলো জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা এই প্রশ্নগুলো হোমওয়ার্ক হিসাবে সাবমিট করবা। ঠিক আছে, হোমওয়ার্ক হিসাবে তোমরা সাবমিট করতে পারো। কোথায় সাবমিট করবা? তোমরা আমাদের গ্রুপে সাবমিট করবা। আমাদের গ্রুপটার নাম কি? গ্রুপটার নাম হলো ফাহাদস টিউটোরিয়াল গ্রুপ। এই যে ফাহাদস টিউটোরিয়াল গ্রুপে তোমরা হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবা, এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবা। লেখার পরে তুমি এখানে কি করবা, প্রশ্নগুলো তুলে লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা। তুমি হ্যাশট্যাগ ইউজ করবা। প্রথমে কি লিখবা? স্টার ব্যাচ ক্লাস 8, কারণ ইউ আর স্টার টু আস। ঠিক আছে, স্টার ব্যাচ ক্লাস 8। ওকে, তারপরে তুমি এখানে কি লিখবা? এখানে লিখবা বিজিএস, তোমার বিজিএস ক্লাস, বিজিএস লিখবা। তারপর লিখবা চ্যাপ্টার 6, 7, 8। ঠিক আছে, তারপর দেখো কি লিখতে পারো, তোমার নাম লিখতে পারো, স্টুডেন্ট নেম, তোমার নামটা লিখবা। আমার নামটা চাইলে আমাকে মেনশন দিতে পারো। এখানে আমার নামটা বাংলায় লিখো, কারণ বাংলায় লিখলে আমার আইডিটা তোমরা পাবা। ঠিক আছে, তো তোমরা এইভাবে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার পরে তোমরা ছবিগুলো, তোমাদের হোমওয়ার্ক যে লিখেছো খাতার ছবিতে, সেই ছবিগুলো অ্যাড করে দিলেই এই হোমওয়ার্কটা আমরা সবাই দেখতে পাবো এবং আমি দেখে দিব তোমাদের হোমওয়ার্কগুলো। ঠিক আছে, তো এরপর দেখো কি বলা হয়েছে, এখানে আরো কিছু অনুধাবন প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রশ্নগুলো তোমাদের কাছে পরিচিত প্রশ্ন, এতক্ষণ পড়া হয়েছে। প্রথম প্রশ্নটা আমি শুধু একটু বলে দিচ্ছি যে বাংলাদেশকে বহু সংস্কৃতির দেশ বলা হয় কেন? কেন বাংলাদেশকে বহু সংস্কৃতির দেশ বলা হয়? কারণ আমাদের বাংলাদেশে বাঙালি ছাড়াও অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠী রয়েছে, যেমন চাকমা, মারমা, গারো, সাঁওতাল, তাই না? এবং জীবনের প্রয়োজনে আমরা সংস্কৃতির আদান প্রদান করেছি, সংস্কৃতির আদান প্রদান ঘটেছে এবং সহ অবস্থান হয়েছে, এবং এর ফলে আমাদের বাংলাদেশের সংস্কৃতি অনেক রিচ, সমৃদ্ধশালী হয়েছে। তো এই জন্য আমাদের বাংলাদেশকে বহু সংস্কৃতির দেশ বলা হয়। চাকমাদের ধর্মীয় জীবন ব্যাখ্যা করো। পঞ্চায়েত কেন গঠন করা হয়? গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃতান্ত্রিক সমাজ, যেহেতু তারা। সাঁওতাল সমাজের মূল ভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত। মারমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন। জল উৎসব। রাখাইনদের কেন রক্ষণশীল জাতি বলা হয় এবং রাখাইনরা কেন নিজেদেরকে রাখাইন নাম পরিচয় দিতে পছন্দ করে? এই প্রশ্নগুলো তোমরা এখানে অ্যান্সার বাসায় লিখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো সৃজনশীল কোশ্চেন, সেম একই কথাই, এখানে কিছু হিন্টস থাকে, সেই হিন্টস দেখে তোমরা বুঝতে পারবা যে কাকে, কোন ক্ষুদ্র নিগোষ্ঠীকে ইন্ডিকেট করে এই প্রশ্নটা করা হয়েছে। তো দেখো, শিপনের নতুন পোস্টিং বরগুনা জেলায়, এখানে নিগোষ্ঠীদের অনুষ্ঠানে তিনি নিমন্ত্রিত হন। পাগড়ি মাথায় নৃত্য দেখে তিনি মুগ্ধ হন। তো পাগড়ি মাথায় কোন ধরনের নিগোষ্ঠীরা দিয়ে থাকে? তাহলে আমরা এখানে ধরতে পারছি এখানে মারমা নিগোষ্ঠীদের কথা বলা হয়েছে, কারণ পুরুষরা, মারমা নিগোষ্ঠীরা তারা কি করে? মাথায় পাগড়ি পরিধান করে থাকে। এবং শিপনের বন্ধু রিপন বান্দরবনে আছেন এবং সেখানে সে জল উৎসব, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আমার, সরি, এখানে বরগুনা জেলা আছে। বরগুনা জেলায় তো মারমারা নাই, বরগুনা জেলায় কারা আছে? রাখাইনরা আছে, তাই না? দেখো কোথায় ভুল করছি, বরগুনা জেলায় আছে রাখাইনরা, তাহলে এখানে কারা আছে? এখানে আছে রাখাইনরা। আর এইখানে দেখো রিপন যেখানে আছে বান্দরবন, সেইখানে জল উৎসব হচ্ছে। আর জল উৎসব বা সাংগ্রাই উৎসব কারা করে? জলকেলি, এটা করে মারমারা। ঠিক আছে, মারমা নিগোষ্ঠীরা। তাহলে দেখো এখানে শিপনের দেখা নিগোষ্ঠীর সামাজিক জীবন, তাহলে আমাকে এখানে রাখাইনদের সামাজিক জীবন ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে ভেরি ইজি, তুমি প্রথমে লিখবা যে শিপনের দেখা নিগোষ্ঠীটা হলো রাখাইন নিগোষ্ঠী। এখন তাদের সামাজিক জীবন ব্যাখ্যা করো, সেখানে তাদের পোশাক, ভাষা, ধর্ম, খাদ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই বিষয়গুলো তুমি এখানে ব্যাখ্যা করবা। রিপন যে নিগোষ্ঠীর সাথে পরিচিত হয় তাদের সাথে বাঙালির জীবনের তুলনা,
তাহলে মারমাদের সাথে বাঙালির জীবনের একটা তুলনা করবা যে আমাদের বাঙালি জীবনটা সাথে ওদের কি কি মিল আছে কি কি অমিল আছে। এখানে কোনো ধরনের ছক করা যাবে না, কারণ বিশ্লেষণ করতে বসে খ নম্বরে কখনোই ছকে অ্যান্সার করা দেওয়া যায় না। তুমি এখানে বিশ্লেষণ করবা, দুই ধরনের সংস্কৃতিকে ব্যাখ্যা করবা, তাহলেই বিশ্লেষণ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করা যায় এই সৃজনশীলটা তোমরা পারবা। পরের সৃজনশীলে দেখো উদ্দীপকটা কি আছে। জয়িতার স্কুলে বর্ষবরণ অনুষ্ঠানে এবার বেশ গুটি কয়েক দল নৃত্য পরিবেশন করে। জয়িতা ও তার বান্ধবীরা অনুষ্ঠানে গিয়ে একটি বিশেষ নৃগোষ্ঠীর বাঁশ নৃত্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেছে। তো এখানে বাঁশ নৃত্য কারা করে? চাকমারা করে থাকে, তাই না? তাহলে দেখো উদ্দীপকে যে বিশেষ নৃগোষ্ঠীর পরিচয় ফুটে উঠেছে তাদের সামাজিক জীবন। তাহলে দেখতে পাচ্ছ যে সামাজিক জীবন ইম্পর্টেন্ট গ নাম্বারের জন্য। হ্যাঁ, এবং ঘ নাম্বারে দেখো এই যে বাঙালি তাদের সাথে বাঙালি সংস্কৃতির কি কি মিশ্রণ ঘটেছে। কারণ যেহেতু দুইটা সংস্কৃতি সহ অবস্থান করছে, বাঙালি সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি, এবং বাঙালি সংস্কৃতির কিছু উপাদান তাদের কাছে সংমিশ্রণ হচ্ছে এবং তাদের সংস্কৃতির কিছু বাঙালি সংস্কৃতিতে সংমিশ্রণ হচ্ছে। তাহলে এইখানে যে সাংস্কৃতিক একটা আদান প্রদান ঘটতেছে, যে আমাদের ভাষার অনেক শব্দ চাকমা মারমা ভাষা থেকে আসছে বা সাঁওতাল ভাষা থেকে আসছে, এই যে একটা আদান প্রদান হচ্ছে, আমাদের বাঙালিদের পোশাক দ্বারা তারা ইন্সপায়ার্ড হচ্ছে, বা আমাদের খাদ্য বা তাদের খাদ্য আমরা খাচ্ছি, এই যে একটা মিশ্রণ হচ্ছে, এই মিশ্রণটা এখানে লিখতে বলছে। আমাদের বইয়ের লাস্টের পার্টে এই বিষয়টা খুব স্পষ্ট করে বলা আছে, বোঝা গেছে? তো তারপরে দেখো কি বলছে, ইভা ও ইরা দুই বোন, ওকে বোন হয়ে গেছে, আচ্ছা এটা বোন হবে। ইভা ও ইরা দুই বোন তারা বার্ষিক পরীক্ষার পরে তাদের বাবার সাথে নেত্রকোনা জেলার সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরিতে ঘুরতে গেল। সেইখানে তারা এক ধরনের নৃগোষ্ঠীর লোকদের সাথে পরিচিত হলো, তাদের সাথে কথা বলে জানতে পারলো ওই নৃগোষ্ঠীর লোকেরা মান্দি পরিচয় দিতে পছন্দ করে। এইখানে কিন্তু খেলা ফাইনাল হয়ে গেছে। মান্দি নাম মানে এখানে বোঝা যাচ্ছে এরা সাঁওতাল, সরি সাঁওতাল, দেখছো এখানে কি হবে? এখানে গারো হবে, তাই না? মান্দি মানে এরা গারো, মাতৃতান্ত্রিক, তাই না? যেহেতু এদের সমাজের মাতা প্রধান, গারোটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এবং গারোদের সাংস্কৃতিক জীবন এখানে ব্যাখ্যা করতে বলছে। এখন ওর বাবা কি বলছে, যে ওর বাবার কথার সাথে তুমি একমত কিনা, আগে দেখি ওর বাবা কি বলছে, তারপর তো একমত কিনা তা জানাবো। আমাদের দেশে এমন অনেক নৃগোষ্ঠীর লোক আছে যাদের ভাষা, সংস্কৃতি, অনুষ্ঠান আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। তার মানে এই যে প্রশ্নটা এবং এই প্রশ্নটা প্রায় সেম, দুইটা সৃজনশীলের ঘ নাম্বারের প্রশ্নটা সেম, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, কিভাবে প্রভাবিত হয়েছে সেই বিষয়টা এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে তার একটা নমুনা প্রশ্ন এখানে দেখতে পেলাম। তো এই আজকের ক্লাসটাতে আমরা তিনটা চ্যাপ্টার 6, 7 এবং 8 তিনটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ, তারপরে আমরা এমসিকিউ কোশ্চেন, জ্ঞানমূলক অনুধাবন এবং কিছু সৃজনশীল নমুনা প্রশ্ন দেখেছি। তো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো এবং এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখো, আশা করা যায় পরীক্ষায় তোমরা অনেক ভালো করবে। তো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। একটু ধোঁয়া পড়াশোনা করো, একটু কাঁপায় ফেলো চারদিক রেজাল্ট দিয়ে, ঠিক আছে? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সুস্থ থাকো, ভালো থাকো। তো এই কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।